প্রশ্নগুলো করবেন হচ্ছে চ্যাট বক্সে, অ্যান্ড এটা ফেসবুক লাইভে লাইভ স্ট্রিম হচ্ছে। আপনার ফেসবুক লাইভেও ইউ ক্যান আস্ক কোশ্চেন, অ্যান্ড ফর আপনাদের সার্টিফিকেটের জন্য you will have to go through the process, and we hope and expect that you will like our page in the Facebook, and on the basis of that also that you will get connected with us. আমাদের সাথে আমাদের নীতি গবেষণা কেন্দ্রের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর শাকিল আহমেদ আছেন। উনি এই সেশনের শেষে he will talk with you, and he will give an understanding about how we would like to see that the young researchers from different universities, especially who are joining today, are getting connected with us. আমরা চাই যে এক ধরনের ইয়াং রিসার্চ গ্রুপ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তৈরি করার জন্য। ডক্টর শাকিল এখানে আছেন আমাদের সাথে, and he will be talking about those things at the end of the session. So এই হচ্ছে লজিস্টিক্যাল বিষয়গুলো। এখন আমরা টপিকে চলে আসি। আমি টপিকে এবং সেশনের মোডালিটিটা আলোচনা করব। আমাদের সাথে আজকে 3 জন প্যানেলিস্ট থাকছেন। ডক্টর নোভা আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর লি গু, she is also an associate professor from an American university, and Mr. Shakil Mahmood. I hope যে প্রফেসর নোভা আপনি কি জয়েন করতে পেরেছেন? আমি দেখতে পাচ্ছি না ঠিক। আমাদের আইটি টিম কি ক্যান ইউ এনশিওর দ্যাট আমি only I can see Shakil Mahmood. Is Professor Nova here? ওকে, সো আপনারা যারা প্যানেলে আছেন তারা দয়া করে ক্যামেরাটা অন করে রাখবেন। সো ইউ অল নো যে আমাদের আজকের ওকে, সো প্রফেসর নোভা already joined, but she said যে she is not allowed to share audio and video. So please make sure the IT team that she is allowed to. make sure করতে পেরেছে। শোনা যাচ্ছে কথা? জি, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। সো আমরা মডালিটিটা আলোচনা করেছি। এখন ওভারঅল সেশনের, বাট এখন দ্য সেশন টাইটেল, আই এম নট অ্যান এক্সপার্ট, ইউ অল নো দ্যাট দ্য টাইটেল ইজ using AI in social science research, and we have a fantastic panel, and they are the technical people, one of the best technical and knowledgeable people in the field in Bangladesh and also outside. So we will listen from them one by one. They will be talking about 15 to 20 minutes time, and each of them, and then we will have the question answer after the 3 panelists will be finishing their speech. The topic itself is fascinating. As I said, that AI কিভাবে সোশ্যাল সায়েন্স রিসার্চে ব্যবহার করা যায়। আমি শিওর যে এখানে যারা বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ইয়াং ছাত্রছাত্রীরা জয়েন করেছেন, you are very interested to know about, because this is something, it is now part of your life. আপনি হয়তো একটা রিসার্চ প্রপোজাল লিখছেন, মাস্টার্সের থিসিস লিখছেন, আন্ডারগ্র্যাড একটা টার্ম পেপার লিখছেন, অথবা বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য এসওপি লিখছেন, and now you are confused that how to use AI and what are the platforms, how to do it ethically also, because this is an ethical issue also. So I am not expert, I am not going to talk about those things, but I'm sure যে এই প্রশ্নগুলো হয়তো আপনাদের মধ্যে আছে। বাট আমাদের প্যানেলিস্টরা একটা ব্রড ফ্রেমওয়ার্ক থেকে আলোচনা করবেন, হোয়াট এআই ইজ, দ্য বিগার ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে, সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলোতে এটাকে কিভাবে দেখা হচ্ছে, and then probably they will also address some of your questions and queries. So we'll start with Professor Nova Ahmed. যেটা আমরা বলেছি যে আমরা বাংলা এবং ইংরেজি দুটোতেই করব। আমি ছোট করে একটু নীতি গবেষণা কেন্দ্র সম্বন্ধে আবার বলে রাখি। এটা একটা গবেষণা প্রতিষ্ঠান যেটা 2004 সাল থেকে কাজ করছে। বিভিন্ন সামাজিক এবং জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা গবেষণা করি। আমরা যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই বা গবেষণা বা অন্যান্য কাজের সাথে যুক্ত। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে, ফেসবুকে গেলে you will get more information. তো আমাদের প্রথম প্যানেলিস্টের আমি একটু ছোট পরিচয় দিয়ে নিই, তারপরে আমরা ওনার কাছে যাব। So you all know that we will listen first from Dr. Nova Ahmed. And Dr. Nova Ahmed is a professor in the Department of Electrical and Computer Engineering at North South University.
Our research focuses on cloud computing and distributed systems, human-computer interaction, artificial intelligence and robotics, and mobile and web application development. Our broader research interests include computing for social good, healthcare and education technologies, ICT for development, privacy, and social justice. So with that introduction, I would now request Professor Nova to start his presentation. Professor Nova, আজকে আপনি যদি শুরু করেন। সবাইকে স্যার যেরকম বললেন আমি আসলে একদমই সেরকম না, বুঝতেই পারছি প্রথমে আমি ভিডিওই অন করতে পারছি না, সো আমি বেশ খ্যাত প্রকৃতির। আমি আসলে I know we have some foreign researchers, but I'm apologizing to them, and I will, if you allow me, I will conduct my discussion in Bangla because most of the participants are from Bangladesh. I think that will open up better conversation. আমি যেটা করব আমি বাংলায় বলবো, and যদি কারোর অসুবিধা হয়, if you raise a hand or anything বাংলা বুঝতে, তাহলে আমি আবার একটু বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি তাহলে আমার একটা প্রেজেন্টেশন তৈরি করেছি আমি খুব তাড়াহুড়া করে। আমি একটু ঢাকার বাইরে ছিলাম একটা রিসার্চের জন্য, তো ওই প্রেজেন্টেশনে আমি শেয়ার করব বিভিন্ন সোশ্যাল সায়েন্স রিসার্চে কোথায় কোথায় এআই আমরা ব্যবহার করেছি। তারপরে উই ক্যান গো অ্যান্ড অ্যান্সার ফিউ অফ ইউর কোয়েশ্চেনস। আমি একটু উল্টা দিক থেকে করছি আর কি, আগে কি করেছি তারপরে আমরা ডিসকাশনে যাব। আমি আমার ভিডিওটা অফ করে প্রেজেন্টেশনটা শেয়ার করছি। আপনারা কি আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো আমার প্রেজেন্টেশনটা প্রথমে হচ্ছে এআই ইন সোশ্যাল সায়েন্সেস, এন্ড আমার কোয়েশ্চেন হচ্ছে ডু উই রিয়েলি নিড দ্যাট? হ্যাঁ, আমাদের কি আসলেই লাগবে কিনা? তো আমি আসলে যেভাবে করেছি সেই গল্পটাই একটু করে বলবো। প্রথমে অ্যাবাউট মাই সেলফ স্যার মোস্টলি বলেছেন। সো আমার ইন্টারেস্ট হচ্ছে যে আমি কিভাবে, আমি যেহেতু টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমারও আসলে সোশ্যাল সায়েন্সে অনেক ইন্টারেস্ট হয়ে গেছে, মোস্টলি বিকজ আমি যাই বানাই মানুষ সেটাকে খুবই মানে হেট করতো। যেটাই বানাই মানুষ বলে এটা কি বানালেন, এটা জঘন্য জিনিস, এটা কাজ করবে না। সো ওইটা করতে গিয়ে বুঝলাম যে যন্ত্রপাতি বানালেই হবে না, ওইটা আসলে যার জন্য বানাচ্ছি তাকে না বুঝে বানালে আসলে সমাধান করা সম্ভব না। তো ফার্স্ট যে কাজটা শুরু করেছিলাম ইট ওয়াজ অ্যাবাউট সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তো ওইটা রিলেটেড টেকনোলজি ডিজাইন করতে গিয়ে যখন দেখলাম যে না, আসলে সমস্যাটা মানুষের সাথে না বসে বোঝা যাবে না, তখন থেকে আমি আসলে সোশ্যাল সায়েন্টিস্টদেরকে খুবই শ্রদ্ধা করি এবং ওনাদের সাথে অনেক কাজ করেছি। তো বিফোর গোয়িং ইনটু দ্য কনভারসেশন জাস্ট একটু করে বলতে চাই যে আমি নিজে কিন্তু এআই এর খুব বড় ফ্যান না। মানে আমি এআই দিয়ে সব পেপার টেপার লিখে ফেলে এটা একদমই বিশ্বাসী না, কিন্তু আমি রিসার্চ করতে খুবই ভালোবাসি এবং আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন মাধ্যম আমার কাজে ব্যবহার করেছি। আমি নিজে না করলেও আমার ছাত্রছাত্রীরা, কোলাবোরেটররা ব্যবহার করেছেন, সেটাই হয়তো আমি বলবো। তো কিভাবে আমি সোশ্যাল সায়েন্সে এআই ব্যবহার করেছি, সবচেয়ে যেটা সহজ উপায়, আসলে সবাইকে সব যে শিখতে হবে সেটা আমি একদমই বিশ্বাস করি না। আমার মনে হয় এক একজন এক এক জিনিসে ভালো। তো আমি যেটা করেছি, যখন আমার যেহেতু আমি টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের, আমি আসলে ফাটাফাটি সোশ্যাল সায়েন্টিস্টদেরকে খুঁজে বের করে ওদের সাথে কোলাবোরেট করেছি। তো এখানে দুইজন আমার রিসার্চার আছেন, ডক্টর শাবানা এন্ড ডক্টর জ্যোতি মিশ্রা। ওদের সাথে আমরা রিসেন্টলি একটা গ্র্যান্ট পেয়ে একটা বড় রিসার্চ করেছি। তো ওদের সাথে অনেক বছর ধরেই আমি কাজ করি। একটা কাজের গল্পটা আর কি আমি এখানে বলবো, যেটা আমরা ফান্ড পেলাম আর কি। সেখানে আমরা করেছি কি, বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড ইউকে, তিনটা দেশের, মানে কেন এই তিনটা দেশ, কারণ আমরা 3 ফ্রেন্ড 3 দেশে আছি। আমি বাংলাদেশের, শাবানা ইন্ডিয়া থেকে, আর জ্যোতি হচ্ছে ও নেপালের, কিন্তু ও হচ্ছে লিডস ইউনিভার্সিটিতে ইউকে তে প্রফেসর হিসেবে আছেন। তো তিনজন যেহেতু 3 দেশের আছে, আমরা ভাবলাম 3 দেশের নিউজ পেপারে কোভিড এর সময়, ইনফোডেমিক টার্মটা নিয়ে আপনারা পরিচিত নাকি জানি না, প্যান্ডেমিকের সময় আসলে যেটা হয়েছে, প্রচুর ইনফরমেশন জেনারেট হয়েছে, প্রচুর প্রচুর, এবং শুধু ইনফরমেশন না, তার মধ্যে মিস ইনফরমেশন আছে,
রিউমার আছে, কারণ এই টিকা দিলে এটা হবে, ওই হয়ে যাবে, এই চা খেলে কোভিড দিলে যাবে। আপনারা নিজেরাও হয়তো অনেক কিছু শুনেছেন। তো আমরা যেটা করেছি, 3 দেশের 3 বছরের নিউজ পেপার গুলো নিয়ে বের করেছি ওখানে ইনফোডেমিক কিভাবে হয়েছে। এবং আপনারা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন বোধহয়, 3টা ভিন্ন ভিন্ন বছরে ইন্ডিয়া, বাংলাদেশ আর ইউকে, ওদের ওই দেশে ইনফোডেমিকটা কেমন হয়েছে। বাংলাদেশটা সবুজ রং, ইন্ডিয়া হলুদ, আর হচ্ছে ইউকে হচ্ছে নীল রঙের। আমি ইউকে লিখেছিলাম, তখন জ্যোতি বারবার বলছে দি ইউকে লিখতে হবে, আমি অবশ্য আবার ভুলে গেছি, দি ইউকে বলিনি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেমিকের বছরগুলাতে ইনফোডেমিক অনেক, কিন্তু বাংলাদেশে কিন্তু খুবই কম। বাংলাদেশের সবুজ বক্সটা দেখেন একটু ছোট, কিন্তু ইন্ডিয়া আর ইউকে তে অনেক আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় গ্রাফ। একটা রিজন মনে হচ্ছিল আমাদের যে তখন কিন্তু আমাদের নিউজ, কি ধরনের নিউজ হবে, ওই ডিজিটাল ইয়ে, আইসিটির যে ইয়েটা ছিল, রুলটা ছিল যে ও মানে অনলাইন নিউজ পেপার, অনলাইন নিউজ নিয়ে অনেক রেস্ট্রিকশন ছিল, ওইটার একটা প্রভাব মনে হয় পড়েছিল। হুম। তো আমরা যখন বাংলাদেশের একটা অ্যানালিসিস করলাম, দেখলাম কি বিভিন্ন বছরে আমরা যখনই দেখছি যে একটা স্পাইক হচ্ছে, যে খুবই বেশি পরিমাণ ইনফোডেমিক মনে হচ্ছে, যে মানে শুধু ইনফরমেশন না, নানান ধরনের অন্যরকম ইনফরমেশন আসছে মাথাতে, যখনই যাচ্ছি দেখছি ওই সময় আসলে কোনো না কোনো একটা রাজনৈতিক বা সামাজিক কোনো একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরা দেখেছি 2021 সালে হঠাৎ করে একটা নিউজ বের হয়েছে, অল কিংস মেন, যেটা একটা ভিডিও, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ওটা শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও বের হয়েছিল, অনেক ভিউ ছিল। আবার ওই সময় আসলে মুস্তাক আহমেদ নামে একজন ওই জেলে থাকা অবস্থায় মারা গেছে। তো ওই সময় আসলে ওই ইনফোডেমিকের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। এরকম প্রতিটি ঘটনার সাথে আমরা মানে প্রতিবারই যখন আমরা দেখছি যে খুবই বেশি বেড়ে গিয়েছে, তার সাথে কোনো না কোনো একটা সামাজিক ঘটনা জড়িত ছিল। তো বাংলা সবগুলো দেশে আমরা এইভাবে অ্যানালিসিস করেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, যদিও আমরা একটা খুব সামাজিক সমস্যা নিয়ে চিন্তা করছি, অ্যানালিসিসে আমাদের অনেক সোশ্যাল অ্যাসপেক্টও আসছে, কিন্তু যখন আমরা অনেক ডেটা নিয়ে কাজ করছি, ওই নিউজ পেপার থেকে আমি খবরগুলি কিভাবে নিয়ে আসব, খবরগুলি চেঁচে পুছে কোন ধরনের জিনিসগুলোকে আমরা বলবো ইনফোডেমিক, কোন ধরনের জিনিসগুলিকে আমরা ইনফোডেমিক বলবো না, ওখানে আমি সোশ্যাল সায়েন্টিস্টদের সাথে খুব কাছাকাছি বসে কাজ করেছি। কিন্তু যখন ডেটা গুলা চেঁচে চেঁচে নিয়ে আসতে হবে, একটা মেশিন দিয়ে অটোমেটিক ছেড়ে টেড়ে আমার অল্প কিছু ডেটা হাতে নিয়ে কাজ করতে হবে, তখন আসলে আমরা একদম এআই টুল গুলাকে ব্যবহার করেছি। তো এটা মানে খুব ভালো একটা জায়গা, যেখানে আমরা একদম মিলেমিশে কাজ করে খুব মানে একই ধরনের জিনিসকে খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করেছি। আহ আমরা ওয়ার্ড ক্লাউড তো সবাই দেখেছেন, যখন আমরা ওয়ার্ড ক্লাউড বানালাম 3 দেশের ডেটার উপর নিউজের 3 বছরের, তখন আমরা দেখতে পাচ্ছি যে মানে একটা খুব মানে সায়েন্টিস্ট হিসেবে আমার অনেক দুঃখ লেগেছে যে ইনফোডেমিকের মধ্যে সায়েন্স শব্দটা অনেক এসেছে। হ্যাঁ, যে মানে সায়েন্স শব্দটাও আসলে ওই ইনফোডেমিকের সাথে তখন আহ ওইটার একটা অংশ হয়ে গেছিল, কারণ মানুষ হয় সায়েন্সকে বিশ্বাসও করছে, অবিশ্বাসও করছে, অনেক কিছু সেখানে ছিল। অনেক কিছু আমরা দেখেছি, অনেকভাবে নাড়াচাড়া করেছি, কিন্তু মানে কি বলবো, ওই টুলগুলো আসলে আমাদেরকে অনেক সাহায্য করেছে। যদিও আমাদের বিশ্লেষণ গুলা কিন্তু আমাদের সব, আপনারা যেসব থিওরি পড়েছেন, আপনারা যেসব পড়াশোনা করেছেন সেই রকম জিনিস দিয়েই করেছি, কিন্তু এআইটাকে আমরা একটা জাস্ট কি বলবো, একটা ক্যালকুলেটরের মতন করে ব্যবহার করেছি, একটা মানে যন্ত্রের মতন করে। আহ একইভাবে আমরা আরেকটা রিসার্চ করেছিলাম, যেখানে আফগানিস্তানের একজন কোলাবোরেটর ছিল, উনি আর ছবি শেয়ার করতে রাজি হননি, বাট আমার একজন কলিগও ছিল, মাহবুবা, ও মানে অলমোস্ট পিএইচডি শেষ, সি জাস্ট অলমোস্ট ফিনিশিং আপ হার পিএইচডি। তো আমার ছাত্রী ছিল, তারপরে আমার কলিগ হয়ে গেছে। তো ওখানে আমরা যেটা করেছিলাম, আমরা আফগানিস্তানের মেয়েদেরকে ওদেরকে অনেক দিন ধরে ইন্টারভিউ করেছিলাম, সব মেয়ে না, যেসব মেয়েরা কম্পিউটার সায়েন্স করছে, কারণ আমি একটা অনেক বছর ধরে কাজ করি ওমেন ইন কম্পিউটিং, যে কেন মেয়েরা কম্পিউটার সায়েন্স কম পড়ছে, কি হচ্ছে। আমি নিজে যেহেতু একজন মানে নিজেই একজন নারী হিসেবে কম্পিউটার সায়েন্সে পড়েছি,
কিছু বাধা ছিল, কিছু ইন্সপিরেশন ছিল। তো এখনকার বাধাগুলি কি কি করলে একটু সহজ হবে রাস্তাটা, ওইটা আমি সবসময় খোঁজার চেষ্টা করি। তো একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে এরকমই একটা ওয়েবিনার বা এরকম একটা মানে এরকম ধরনের একটা সেট আপে ওই আফগানিস্তানের একজন রিসার্চারের সাথে আমার পরিচয় হলো। তো ও যখন শুনলো আমি বাংলাদেশের মেয়েদের নিয়ে কাজ করি, উনি বললেন উনিও তো আফগানিস্তানের মেয়েদেরকে নিয়ে কাজ করেন, একসাথে কি কিছু করা যায় কিনা। তখন আমি, মাহবুবা আর ওই নাসিম ওনার নাম, তো নাসিম, তিনজন মিলে আমরা আর কি ওই রিসার্চটা শুরু করলাম। এবং ইন্টারভিউ গুলি আসলে মানে আমাদের বেশ মানে কাজটা আমরা পাবলিশ হয়ে গেছে, কিন্তু যেটা আমরা দেখলাম আর কি, আহ, এমনি ইন্টারভিউ গুলি আসলে খুবই সুন্দর ছিল। আমরা যখন ইন্টারভিউ গুলা করছি, উনাদের মেয়েরা আসলে আমাদের মেয়েদের থেকে মানে আমরা তো ভেবেছি আফগানিস্তানে যাদেরকে ইন্টারভিউ করেছি তাদের অনেকে ছিলেন বহু বছর রিফিউজি হিসেবে থেকে আবার রিটার্নিং হিসেবে আফগানিস্তানে ব্যাক করেছেন। অনেকে ছিল যে মানে নানান রকমের যুদ্ধ বিধ্বস্ত দেশের, আমরা যেহেতু স্টাডিটা করছিলাম ওই যুদ্ধের কারণে অনেক কিছু, মানে উনাদের যাত্রাপথটা অনেক কঠিন ছিল। কিন্তু যেটা অবাক করা ব্যাপার ছিল, যেটা আমাদের থেকে একটু ভিন্ন ছিল, বাংলাদেশের মেয়েদের তো আমি অনেকদিন ধরে স্টাডি করছি, যেই জায়গাটা আলাদা ছিল সেখানে আমরা দেখলাম কি আফগানিস্তানের মেয়েরা, উনারা আসলে আহ, যখনই মানে চিন্তা করে যে আমি একটা ভালো কিছু করব, উনারা আসলে সমষ্টিগতভাবে চিন্তা করে। উনি আমি হিসাবে চিন্তা করে না, ওরা আমরা হিসাবে চিন্তা করে। কাজেই যখনই কেউ একটা কিছু শিখলো, সে সাথে সাথে চিন্তা করে যে অন্যদেরকে কিভাবে এটা শিখাবো, আমি অন্যদের সাথে এটা কিভাবে শেয়ার করব, আমার মতন কষ্ট যেন ওর না হয়, কিভাবে ওর রাস্তাটা ইজি করে দিব সব সময়। এবং মানে এটা একজন দুজন না, যতজনের সাথে কথা বলেছি প্রত্যেকের ভিতরে এই প্রবণতাটা। কারণ আসলে তো খুব কঠিন একটা সময়, ওই কঠিন সময়ে আসলে ওনারা ওটাই ওনাদের স্ট্র্যাটেজি যে না আমি সবার মিলে কাজ করব, সবাই মিলে জিনিসটা সহজ করব। তো ওইটা আমাদের জন্য একটা বিশাল নতুন জিনিস ছিল। তো আমরা যখন ওই ডেটা গুলাকে, আমার মাহবুবা যেহেতু ডেটা সায়েন্স এবং সে ওই দিকের কাজ করে, ওগুলা ম্যাডাম আমি একটু দেখি জিনিসগুলি কেমন আসে। তো তখন আমরা দেখলাম ওদের সমস্ত ইন্টারভিউ থেকে কোন কথাগুলি বারে 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 এসেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যদিও আমরা মানে পড়াশোনা নিয়ে, ওমেন ইন কম্পিউটিং নিয়ে কথা বলছি, দেখেন আপনারা অনেক শব্দ এসেছে সেখানে ওরা ইনইকুয়ালিটি নিয়ে কথা বলছে, গ্রোথ নিয়ে কথা বলছে, সার্কেল নিয়ে কথা বলছে, অন্যান্য জিনিসগুলি কাছাকাছি আমাদের মতনই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আসলে সবাই বলেছে, এই জন্য ওয়ার্ড ক্লাউডে ওই শব্দগুলি অনেক বড় বড় হয়ে আসছে আর কি। ওইটারই একটা ভিন্ন রিপ্রেজেন্টেশন আমরা দেখছি যে কোন শব্দগুলি কত বেশি এসেছে। তো এখানেই আর কি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড এআই রিসার্চার মিলে যখন কাজ করছে, হয়তো আমরা ও হয়তো একদম অঙ্কের ভাষায় চিন্তা করছে, ও হয়তো সমাজের ভাষায় চিন্তা করছে, দুজন একসাথে যখন চিন্তা করছে তখন চিন্তাগুলা কি মানে হচ্ছে সেটা নিয়ে হয়তো একটা নতুন গল্প তৈরি হচ্ছে। এই ছবিগুলি হচ্ছে পার্টিসিপেন্টদের থেকে আসা, ওনারা আমাদের সাথে শেয়ার করেছেন, আমাদের পেপারেও আছে। একটা হচ্ছে কিভাবে ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় ক্রমাগত নড়াচড়া করতে হতো ওই যুদ্ধ বিদ্রোহের সময়। আর নিচের ছবিগুলি হচ্ছে যেটার কথা আমি বলছিলাম, কেউ একজন কিছু শেখা মাত্র ওনারা আয়োজন করে যে সেটা সবার সাথে কিভাবে এটা শেয়ার করবে, সবার সাথে এটা কিভাবে অন্যদেরকে কিভাবে শিখাবেন, এরকম। মানে এটা ওদের একদম নিয়মিত একটা চর্চা ছিল। এখন আসলে তালিবান শাসন আসার পর ওনাদের সাথে আমরা আর অনেকদিন ধরে যোগাযোগ করতে পারিনি, একটু একটু যোগাযোগ ছিল, হঠাৎ করে ওনারা আর মানে যোগাযোগটা বন্ধ হয়ে গিয়েছে। তো আমি মানে আশা করি যে ওনারা পড়াশোনা করতে থাকতে পারছেন, আমি জানি না। মানে আমি শুধু ভালো উইশ করা ছাড়া আসলে এখানে কিছু নাই আর কি। হ্যাঁ। তো শুধু যে আমি বিদেশিদের সাথে কোলাবোরেট করি তাই না, যেই তৌফিক স্যার আপনাদের ঘোষণা দিলেন, তৌফিক স্যার, তারপর ওয়াহাব স্যার, আমাদের নর্থ সাউথের যাই সোশ্যাল সায়েন্স এর ফ্যাকাল্টিরা আছেন, উনাদের সাথেও আমরা অনেক কাজ করেছি এবং উনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। তো ওই কাজটাও একটু করে একই ধরনের অ্যানালিসিস দেখবেন, কিন্তু মনে হয় মানে আমরা যখন এআই টুল গুলো ব্যবহার করছি তখন ওটার ভিন্ন একটা ডাইমেনশন চলে আসছে আর কি। সো একটা কাজ মানে স্যার তৌফিক স্যারের সাথে যে কাজটা করেছিলাম,
সেটা হচ্ছে যে জুলাই মুভমেন্টটা হলো 2024 সালে। ওই জুলাই মুভমেন্টটা হওয়ার পর আমরা অনেক মানুষের মানে ছাত্রদের ইন্টারভিউ নিলাম, মানে যারা আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেছে। তারপরে অনেক গ্রাফিটি জোগাড় করলাম, সেগুলা দিয়ে কি করা যায়, কি বোঝা যায়। আর বিভিন্ন নিউজ চ্যানেলে নিচে যে ইউটিউবে অনেক কমেন্ট লিখে না, ওই কমেন্ট গুলো আমরা অ্যানালিসিস করলাম যে বোঝার জন্য। মানে আমরা একটা হচ্ছে যে আন্দোলনটা আমরা চোখে দেখছি যে এরকম আমার লাগছে, এরকম আমি ফিল করছি। আরেকটা হচ্ছে যে আমি প্রকাশ করছি গ্রাফিটি দিয়ে, আরেকটা প্রকাশ আসছে ইউটিউবের নিচের কমেন্ট গুলা দিয়ে। তো গ্রাফিটি গুলা দিয়ে যখন আমরা অ্যানালিসিস করলাম, এক ধরনের এআই টুল আছে, ওটা হচ্ছে ইমেজ প্রসেসিং আর কি। সো ওখানে করে ছবিগুলা নিয়ে ওরা নানান রকমের বোঝার চেষ্টা করে যে এই ছবিটার মধ্যে কি আছে। তো সেখানে আমরা আসলে ছবিগুলির রং গুলা কি, ছবিগুলাতে কতজন মানুষ আছে, কতগুলা মাথা ছেলেদের, কতগুলি মেয়েদের, কোন শব্দগুলা বেশি এসেছে, নানান ধরনের মানে এআই টুল দিয়ে যত রকমের অ্যানালিসিস করা সম্ভব তত রকমই করেছি। কিন্তু দিনের শেষে আসলে যতই ব্যবহার করি না কেন, এআই টুল গুলা কিন্তু আসলে একটু গাধা প্রকৃতির। কাজেই আমরা চোখে যেটা দেখবো এআই টুল সেটা দেখবে না। এআই টুল হয়তো বলছে লাল মানে রাগের রং, কিন্তু এমন হতে পারে আসলে লাল রংটাই সবচেয়ে বেশি গ্রাফিতি যারা এঁকেছে তাদের কাছে অ্যাভেলেবল ছিল। ওই জায়গাগুলোতে আসলে মানুষগুলা চলে আসতেছে, যে মানুষের অ্যানালিসিস ছাড়া আসলে এআই এর অ্যানালিসিস কিছুই না। তো এখানে আমরা ওই ছবিগুলাকে আলাদা করেছিলাম যেখানে আসলে একটু অ্যাক্টিভিজম চলে এসেছে। সোশ্যাল জাস্টিস নিয়ে আমরা কাজ করি, যে কিভাবে আমি সোশ্যাল জাস্টিসটা চাচ্ছি। তো এই অ্যানালিসিসটা আসলে মানুষই লেগেছে। হ্যাঁ, আমরা যতই রং টং, এই ছবির সাইজ, ছবির গঠন, এগুলি নিয়ে অ্যানালিসিস করি, সেটা একটা কাঠামোগত অ্যানালিসিস। কাজে মানে দিন শেষে আসলে শুধু এআই টুলটা কিছুই না, মানে মানুষের বুদ্ধিটা ছাড়া। আমরা ওই যে নিউজ পেপারের নিচে যে কমেন্ট গুলা ছিল, সেই কমেন্ট গুলাও আমরা অ্যানালিসিস করেছি। কমেন্ট গুলা ওই আহ, আমরা করেছি কি জুলাইয়ের 1 থেকে জুলাই 36, ওই 1 মাস, মানে অগাস্ট 5 যেটা বলছি, ওই সময়টার শুধু কমেন্ট গুলা অ্যানালিসিস করেছি। তো একটা ছিল সময় টিভি, আরেকটা ছিল যমুনা টিভি। আপনারা দেখলেই বুঝবেন, বাংলাদেশি যদি হান পরেই বুঝবেন যে কোন টিভিতে কোন ধরনের কমেন্ট বেশি এসেছে। একটাতে একটু বেশি দালাল টালাল এই ধরনের কথা বলছে, হ্যাঁ, ওই সময় টিভিকে। আবার অন্য যেই চ্যানেলটা আছে সেখানে আসলে একটু দেখেন, একটু রিলিজিয়াস কমেন্ট চলে আসছে, হ্যাঁ, যেটা আমি খুব অবাক হয়েছি যে আচ্ছা এটা তো আমরা তখন বুঝি নাই, কিন্তু পরে যখন দেখছি যে হ্যাঁ এইগুলার অর্ধেক ফ্লেভার আছে। আবার আহ অনেক গালাগালি এসেছে, যেটা মানে খুবই আশ্চর্য ছিল। খুবই অশালীন অশালীন কথাবার্তা ছিল, খুব খারাপ খারাপ গালি ছিল। তো আমরা রিসার্চে যখন ব্যবহার করেছি ওগুলোকে একটু বাংলা ইংলিশ করে নিতে হয়েছে। তাও আমার মনে হচ্ছে যে মানে এগুলো ইংরেজি করতে যাওয়াটাও একটা মানে খুবই কষ্টকর কাজ, এবং খুবই মানে খারাপও লাগছিল যে এত খারাপ জিনিস লিখবো আমাদের নিজেদের দেশের, মানে এটাও তো আমাদেরকেই রিপ্রেজেন্ট করছে। বাট মানে ওইটাও আর কি, এটাও সত্য আর কি, আসলেই তো এরকম খারাপ খারাপ কথা মানুষ লিখেছে। কাজে এটাই আমরা। তো আমার 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 যেটা আর কি শিক্ষা, মানে আমি যেটা ভাবি আর কি যখন এআই নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় যে এটা এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতে পারাটা সবচেয়ে ভালো হবে। এটাকে ম্যাজিক বা সমাধান হিসেবে না চিন্তা করে এটাকে খুব আহ মানে সহজ করে দেওয়ার জন্য একটা যন্ত্র, এভাবে চিন্তা করলে খুব ভালো হবে। যেমন রেফারেন্স বা সাইটেশন, এগুলার জন্য এআই কিছু কিছু টুল আছে, পেপার খুঁজে বের করার জন্য টুল আছে। কিন্তু পুরোপুরি ওগুলার উপর নির্ভর হতে আমি মানে বলবো যে এটা না হওয়াই ভালো। আমি নিজেও কখনো একদম পুরোপুরি ওটার উপর নির্ভর করি না। আর আমার কাছে মনে হয় কি, যখন সবাই একটা যন্ত্রের উপর নির্ভরশীল, তখন আসলে বোকা গাধা মানুষ হতে পারার মতো দামি জিনিস আসলে আর কিছুই হতে পারে না। আমার মনে হয় মানে দিনের শেষে যতই যন্ত্রপাতি ব্যবহার করেন, সবসময় নিজের বুদ্ধির উপর, নিজের অ্যানালিসিস চিন্তা করার ক্ষমতা, এগুলার উপর আস্থা রেখে ওগুলার সহায়ক হিসাবে শুধু এআইটা ব্যবহার করেন। আমি জানি স্যার হয়তো চেয়েছেন আমি অনেক বেশি এআই শিখাবো। আমি
আমি যদি মানে ওখানে স্যারকে একটু করে থাকি, ডিসঅ্যাপয়েন্ট করে থাকি, আমি সেটার জন্য আগেই মাফ চেয়ে নিচ্ছি। কিন্তু আমার মনে হয় যে ইটস জাস্ট আ টুল। হ্যাঁ, এন্ড মানে যেখানেই ব্যবহার করেন না কেন, নিজে আগে আসলে ঝরঝরে না হয়ে টুলের উপর ডিপেন্ডেন্ট না হওয়াটাই আমি সাজেস্ট করব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর কোনো প্রশ্ন থাকলে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম, আমি চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি, nova.ahmed@northsouth.edu। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর নোভা। আমার মনে হয় যে আমরা প্রশ্ন চ্যাট বক্সে আরো নিব, মানে আমাদের অন্য প্যানেলিস্টদের কাছে শুনে তারপর হয়তো কিছু প্রশ্ন আপনার কাছে আমরা ফেরত আসবো। না, আমার মনে হয় যে প্রফেসর নোভা খুব চমৎকার ভাবে দুটো উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়েছেন যে উনি নিজে কিভাবে ব্যক্তিগতভাবে, যদিও উনি কম্পিউটার সায়েন্সের প্রফেসর, বাট উনি সোশ্যাল সায়েন্স রিসার্চে কিভাবে এআই কে ব্যবহার করেছেন আর কি। বাট খুব গুরুত্বপূর্ণ কথা যেটা উনি বলেছেন যে আমাদেরকে এটা মনে রাখা ভালো, আহ, যে এটা আমাদেরকে একটা সাহায্যকারী টুল আর কি, যে এমন না যে এটাকে দিয়ে আমাদের সবকিছু করতে হবে, বা আমাদের হিউম্যান নলেজ বা হিউম্যান ক্যাপাসিটিকে সুপারসিড করে আমরা আহ, কিভাবে মানে শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করব, মানে সেটা আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ না। এবং উনি খুব চমৎকার ভাবে বলেছেন যে যখন সবাই বুদ্ধিমান বা চালাক হয়ে যাচ্ছে এর কারণে, তখন বোকা হওয়াটাই গুরুত্বপূর্ণ আর কি। তো সেটার আমরা মানে এই কথাগুলো কেন গুরুত্বপূর্ণ সেগুলোর আলোচনায় আমরা আবার আসবো। তো এই মুহূর্তে আমি শাকির মোহাম্মদকে আমাদের দ্বিতীয় প্যানেলিস্ট হিসাবে কথা বলার জন্য ডাকবো। তো আমি একটু ওনার ব্যাকগ্রাউন্ড বলে দিই যে শাকির অলসো যে নাও হি ইজ এ মাস্টার স্টুডেন্ট ইন জার্নালিজম এন্ড কমিউনিকেশন at Shanghai Zhaotong University, one of the very high-ranking university in China, and his research focuses on AI-mediated communication, media, and media framing. He has published peer-reviewed research and book chapters, and his public writings has appeared in outlets in Chinese different media and also Bangladeshi media. So আমরা শাকির মাহমুদের কাছ থেকে এখন তার প্রেজেন্টেশনটা শুনবো, and then we'll talk about the question answer and other things also. Shakir, please. Thank you, sir. I hope everyone can hear me. Assalamu alaikum. Your voice, আপনার ভয়েস একটু লো আর কি, একটু কাছে এসে মনে হয় বলতে হবে, আমি জানি জি অন্যরা জি শুনতে পাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি জি, শোনা যায়। জি 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 প্লিজ, হ্যাঁ thank ঠিক you. আছে। I'm so happy to see you all. I can almost feel you, but I cannot see you. So I just have to assume that you are listening to me. So this is me. If you can see my picture, it's a better version, more handsome version of me. So today we are going to talk about large language models, LLMs. So I'm not sure if Nova Miss আগে will কি like এটা me. একটু একটু স্ক্রিনটা বড় করা যাবে, মানে আপনার স্ক্রিন শেয়ার, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ জি। Yeah, I'm not sure if Nova Miss will like me because I am one of the people that uses AI every day for everything. So this is about me. This data I got from ChatGPT, and according to ChatGPT, I'm one of the 0.1% of the first users of ChatGPT, and I have had like more than 20,000 chats in 2025. আমি চ্যাট জিপিটি ব্যবহার করি আমার দৈনন্দিন কাজে, আমার একাডেমিক কাজে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আমার ক্যালেন্ডার ম্যানেজ করার জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করি, আমার লাইফ প্ল্যানিং করার জন্য, আমার ডেইলি প্ল্যানিং করার জন্য, সো অন অ্যান্ড সো ফোর্থ. So as you can see, I'm one of the top 1% of people who use ChatGPT in 2025. So this is like my credibility to talk about the topic today. And if you look at this graph, it shows like, পৃথিবীতে কতজন মানুষ আছে এবং তার মধ্যে হচ্ছে কতজন হচ্ছে এআই ব্যবহার করে এবং কতজন হচ্ছে পেইড এআই ব্যবহার করে. If you look at it, there are only a few people যারা হচ্ছে আপনার চ্যাট জিপিটি ব্যবহার করে অথবা জেনারেটিভ এআই ব্যবহার করে, এবং তার মধ্যে হচ্ছে আরো অনেক কম সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে আপনার পেইড জেনারেটিভ এআই ব্যবহার করে. To be precise, 16.3% of the world population হচ্ছে
আপনার রাফলি হচ্ছে এই জেনারেটিভ এআই অথবা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে। And of course, it's ChatGPT, Gemini, Grok, Perplexity, Claude, and so on and so forth. If you look at the graph here I got from ChatGPT, it says that একসময় হচ্ছে মানুষ যখন প্রথম ChatGPT এসেছে তখন হচ্ছে মানুষ হচ্ছে একাডেমিক কাজে অথবা ওয়ার্কের জন্য বেশি ব্যবহার করতো, বাট মানুষ এখন ChatGPT ব্যবহার করে হচ্ছে নন ওয়ার্ক অ্যাক্টিভিটির জন্য, ফ্রেন্ড হিসাবে ব্যবহার করে, থেরাপিস্ট হিসাবে ব্যবহার করে, এআই কম্প্যানিয়ন হিসাবে ব্যবহার করে। সো আপনি যদি দেখেন চার্টটা, আমার 2 নম্বর চার্টটা, এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ক রিলেটেড কাজের জন্য মানুষ প্রতিনিয়ত কম ব্যবহার করছে, বাট আপনার নন ওয়ার্ক রিলেটেড কাজের জন্য এটা হচ্ছে বেড়ে যাচ্ছে। সো মানুষ হচ্ছে চ্যাটবট কিভাবে ব্যবহার করে, এটার ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। সো এটা হচ্ছে আপনার ক্লড থেকে একটা একটা গ্রাফ তৈরি করেছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পারেন যে কোন কোন এরিয়াতে হচ্ছে এআই ব্যবহার করা হচ্ছে এবং কতটা করা যাবে। যে আপনি যদি দেখেন যে কম্পিউটার, ম্যাথ, আর্কিটেকচার, এডুকেশন, আর্টস অ্যান্ড মিডিয়া, এসব ক্ষেত্রে হচ্ছে এআই এর পোটেনশিয়াল ব্যবহার অনেক। আবার হচ্ছে কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ট্রান্সপোর্টেশন, এখানে হচ্ছে এআই এর ব্যবহারটা তেমন হচ্ছে না বা হওয়া সম্ভব নয়। সো আমি আমার স্লাইডটা শেয়ার করে দিব, আপনাদের যদি প্রয়োজন হয় তখন আপনারা হচ্ছে ডিটেলসে দেখতে পারবেন। and this is ওপেন ক্ল। আপনারা যদি ওপেন ক্লর কথা শুনে থাকেন, এর হচ্ছে একটা এআই এজেন্ট, অ্যান্ড চায়নাতে থাকি আমি এখানে। অ্যান্ড এখানে হচ্ছে অনেক মানুষ হচ্ছে এআই এজেন্ট ব্যবহার করছে। সেটা হচ্ছে আহ, আপনি ধরেন চ্যাট জিপিটিতে চ্যাট করে আপনি একটা সিদ্ধান্তে আসছেন, অথবা তার কাছ থেকে একটা তথ্য জানছেন, বাট এখন এআই এজেন্ট এসেছে যেটা হচ্ছে আপনার হয়ে একজনের সাথে চ্যাট করতে পারবে। যেমন আপনি ধরেন, আমি চায়নাতে থাকি, আমি হচ্ছে চাইনিজ ভাষা তেমন পারি না। মাঝে মাঝে হচ্ছে আমি আমার চ্যাট জিপিটির ভয়েস মোড ব্যবহার করে বলি আমি যে এই দোকানদারের সাথে হচ্ছে আমি একটা ফলটা কিনবো, তুমি হচ্ছে 10 ইউয়ান অথবা 200 টাকার মধ্যে আমাকে এই ফলটা কিনে দাও, তুমি ডিসকাস করো, আমি কিছু বলবো না, আমার হচ্ছে এই ফলটা লাগবে 200 টাকার মধ্যে। সো ও হচ্ছে আমার হয়ে চাইনিজে হচ্ছে আপনার ওই দোকানদারের সাথে হচ্ছে কথা বলে আমাকে এটা কিনে দেয়, এবং আমি হচ্ছে আমার এজেন্সি, আমার আমার যে পাওয়ার সেটা হচ্ছে আমি এআই এজেন্টকে দিয়ে দিচ্ছি এবং সে আমার হয়ে কাজ করছে। আর এটারই হচ্ছে একটা অ্যাডভান্স ভার্সন হচ্ছে ওপেন ক্ল, অ্যান্ড ইটস এভরিওয়্যার। আপনি যদি নিউজ দেখেন, সেটা হচ্ছে দিস লবস্টার দ্যাট উই কল, ইটস এভরিওয়্যার, uh, like at least 67% অফ দ্য চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ফার্মস, তারা হচ্ছে আপনার এআই এজেন্টস এমপ্লয় করছে হচ্ছে আপনার নিউজ তাদের কোম্পানিতে। এবং আমি এখানে হচ্ছে একটা নিউজ পেপারে কাজ করি, এটার নাম হচ্ছে সাংহাই ডেইলি। আর তারা হচ্ছে তাদের অটোমেটিক এআই এজেন্ট অলরেডি সেট করা হয়ে গেছে। সেখানে হচ্ছে একজন রিপোর্টার যদি কোনো কিছু পাবলিশ করতে চায়, সেটা এআই এজেন্ট অটোমেটিকলি একসেপ্ট করা অথবা রিজেক্ট করে দেয়। সো হচ্ছে মানুষের যে এজেন্সি বা ওনারশিপ বা যে দায়িত্ব ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে একটু একাডেমিয়ার কথা বলি, সেটা হচ্ছে আপনার রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে ইন নেচারে। সেটা হচ্ছে যে এআই হচ্ছে বর্তমানে একটা কমপ্লিট রিসার্চ পেপার নিজে লিখতে পারে, লিটারেচার রিভিউ করতে পারে, ডেটা কালেকশন করতে পারে, এবং এবং একটা মিড লেভেলের একটা ভালো রিসার্চ পেপার সে তৈরি করতে পারে অটোমেটিকলি। অ্যান্ড দিস ইজ কোয়াইট সারপ্রাইজিং, যে যে আইডিয়া জেনারেশন থেকে যে মেশিন লার্নিং বা কম্পিউটেশন আর সোশ্যাল সায়েন্সের অনেক কাজই হচ্ছে আজকাল এআই করতে পারছে এবং করে যাচ্ছে। আপনি যদি কোডিং করেন, আপনি যদি আর ইউজ করেন, দেখবেন একটা লাইন লেখার পর অন্য লাইনটা অটোমেটিকলি সাজেশনে চলে আসছে, অটো কমপ্লিটে। সো এআই শুধু বিজনেসে না, একাডেমিয়াতেও একটা বড় জায়গা করে নিচ্ছে, যেটা হচ্ছে বিয়ন্ড জেনারেটিভ এআই।
And so this guy, he's very famous. Listen to him what he says about uh, AI. In academia, you have all these free access journals, but you know how they function. Already some people suspect the majority of texts are written by Chat GPT. Then many of these journals, they fake reviewers. Use Chat GPT to review the text, and then the so-called readers, quite a lot of them, use Chat GPT to read the review and give you a one-page summary or whatever. So all the machine is working, we are out. I'm not sure আপনারা কতটা এগ্রি করবেন ওনার সাথে, উনি একজন প্রফেসর। In academia, But that's the trend, that's the reality we live in. অ্যান্ড আপনি হচ্ছে আলিবাবা আর একটা চ্যাটবট আছে যেটা হচ্ছে আপনার জন্য ফুড অর্ডার করতে পারে, হচ্ছে ট্রাভেল বুকিং করতে পারে অটোমেটিকলি আপনার অ্যাপের মাধ্যমে, যেটা হচ্ছে চায়নাতে অনেকেই ব্যবহার করে। And so I'm kind of hyping up, right? হচ্ছে আপনার এআই এজেন্ট আসছে, এটা করতে পারতেছে, ওটা করতে পারতেছে। এন্ড এটার একটা হাইপ সাইকেল আছে প্রত্যেকটা টেকনোলজি। সো আমার মনে হয় আমি এখন এই যে পিক ইনফ্লেটেড এক্সপেকটেশনের জায়গায় আছি। এটা ইভেনচুয়ালি হচ্ছে আমার হচ্ছে ডিসিলিউশনমেন্ট চলে যাবে এবং একটা প্লাটু তৈরি হবে আসলে, যে এই জেনারেটিভ এআই বলেন বা এজেন্টিক এআই বলেন, এটার একটা মিডল গ্রাউন্ড একসময় আসবে। বাট দেয়ার আর আ লট অফ টেক লিডার যারা হচ্ছে বলে যে আসলে যে এআই রেভলিউশনটা হচ্ছে সব জায়গায়, এটা আন্ডার হাইপড। তার মধ্যে একজন হচ্ছে এরিক স্মিথ। উনি হচ্ছে ফর্মার সিইও অ্যান্ড চেয়ারম্যান অফ গুগল। উনি মনে করে যে হচ্ছে আমরা চিন্তা করি যে এআই মানে হচ্ছে চ্যাট জিপিটি, বাট এটা হচ্ছে সারফেস লেভেল। খুব শীঘ্রই হচ্ছে এজেন্টিক এআই চলে আসবে, এবং যেটা হচ্ছে আপনার বিজনেস থেকে শুরু করে একাডেমিয়া থেকে শুরু করে সবকিছু করতে পারবে। বাট বাট নাও দ্য কোশ্চেন ইজ, তাহলে আমরা কি করব? আমাদের তো হচ্ছে একটা চাকরি পেতে হবে, আমাদের তো একটা কাজ করে বেঁচে থাকতে হবে। সো হিয়ার আর সাম টিপস হাউ ইউ ক্যান use AI and think of AI. So the first thing is, I think I'm sorry Nova Miss, but I feel that uh, early adopters হওয়া জরুরি। হচ্ছে টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে, আহ, বা আমরা যদি তার সাথে তাল মিলিয়ে না চলতে পারি, তখন আমরা পিছনে পড়ে যাব। এর একটা কারণ হচ্ছে আপনার ট্রাস্ট প্যারাডক্স। আমি একটু আগে ট্রাস্ট প্যারাডক্সের কথা বলি। এটা হচ্ছে ইউভাল নোয়া হারারি বলে যে ইউএস অ্যান্ড চায়না দুইটা দেশ, আপনি যত দ্রুত এআই ডেভেলপ হচ্ছে, অত সেফলি এটা ডেভেলপ হচ্ছে না, এটা অনেক চ্যালেঞ্জেস থাকে এবং অনেক প্রবলেম হতে পারে। বাট দ্য থিং ইজ দ্যাট আপনি যদি চায়না যদি মনে করে না ঠিক আছে আমরা স্লো ডাউন করবো, তখন ইউএস এটা অনেক বড় অ্যাডভান্টেজ নিয়ে নেবে। সেটা হচ্ছে আমাদের একাডেমিয়ার ক্ষেত্রেও হয়। ধরেন আমি যদি আমার প্রেজেন্টেশনের জন্য হচ্ছে এআইটা ব্যবহার না করি, আর আমার ফ্রেন্ড যদি ব্যবহার করে, সে হয়তো আমার চেয়ে অনেক ভালো কিছু করতে পারবে। সো এই ট্রাস্ট প্যারাডক্সটা কাজ করে। বাট সো ওইটার জন্য আমাদের একটু চিন্তা করতে হবে আসলে আমরা যে চ্যাট জিপিটি বা এলএলএমস আমরা কিভাবে ব্যবহার করবো। একটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে টাইটানিকের মধ্যে। সো দিস ইজ হাউ আই থিঙ্ক অফ এআই। So is there any problem with the sound? ওকে, সো সো আমি আসলে ভিডিওটা যে মেসেজটা দিতে চাচ্ছিলাম ভিডিওটা থেকে, সেটা হচ্ছে আপনি দেখেন যে আপনার যে হিরো সে হচ্ছে মারা যাচ্ছে অলমোস্ট, রাইট? তার হাতটা বাঁধা, পানি সব জায়গায়, বাট তারপর হচ্ছে যখন রোজ আসলো তাকে বললো যে আপনি একটু প্র্যাকটিস করে নেন আমার ইউনো আপনার হাতুড়িটা ব্যবহার করার আগে। সো যেটা আমি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমরা অনেকেই এআই ব্যবহার করব। আমি যদি বলি যে আমরা এআই ব্যবহার করব না, এটা আনরিয়েলিস্টিক হবে, স্পেশালি যারা হচ্ছে ইউনো যাদের অ্যাক্সেস আছে চ্যাট জিপিটি বা তারা একাডেমিয়াতে অথবা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করে। বাট যদি করতেই হয় তাহলে আপনাকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, আপনার জানতে হবে এটা কিভাবে কাজ করে। সো ওইখানে আমি একটু কিছু ফোকাস করতে যাচ্ছি। আমি অ্যাজিউমিং যে আপনারা হচ্ছে জানতে চাচ্ছেন যে এআইটা কিভাবে ব্যবহার করলে আপনি এথিক্যালি ব্যবহার করতে পারবেন, এবং কিভাবে ব্যবহার করলে অ্যাকচুয়ালি আপনি এআই এর সাথে মিলে একটা কিছু করতে পারবেন, রাদার দেন আপনার পুরো এজেন্সি দিয়ে দিয়ে যে হচ্ছে আচ্ছা চ্যাট জিপিটি তুমি এটা লিখে দাও আমাকে। আপনার
এই যে আমরা যে জেনারেটিভ এআই ব্যবহার করি এটা হচ্ছে চ্যাট জিপিটি আসার পর সবার কাছে পপুলার হয়েছে, বাট এটার অনেক একটা হিস্ট্রি আছে। আপনার যদি ইভেন 1953 সালে হচ্ছে ক্রিস্টোফার স্টার্সি উনি দেখিয়েছেন যে হচ্ছে একটা মেশিন হচ্ছে একটা লাভ লেটার লিখতে পারে। তারপর হচ্ছে এলাইজা 1966 ফ্রম উনি হচ্ছে 200 অথবা অনেকে বলে যে 400 লাইনের একটা কোডের মাধ্যমে মিলিয়নস অফ কনভারসেশন করতে পারে। এটার একটা লিঙ্ক দেওয়া আছে, আমি শেয়ার করে দেবো, হচ্ছে আপনি দেখতে পারবেন। তখন ওই এআইটা হচ্ছে অলমোস্ট চ্যাট জিপিটির মতো কথা বলতে পারে, নট ভেরি প্রফিশিয়েন্ট, মেমোরি নাই। বা আপনি যদি বলেন আমি আই এম ভেরি স্যাড টুডে, তখন বলবে কেন কেন কি হয়েছে। এটা হচ্ছে থেরাপির জন্য ব্যবহার করতে। সো যা আমরা যেটা ব্যবহার করি আজকে চ্যাট জিপিটার অনেক আগে থেকে এটা ডেভেলপমেন্ট শুরু হয়েছে। আপনার এই চায়নাতে হচ্ছে মাইক্রোসফট শিয়া ওয়াইস ব্যবহার করতো, ইটস লাইক একটা ডেটিং অ্যাপ। অ্যান্ড দেন 2016 সালে হচ্ছে আসলো, যেটা হচ্ছে একটা আপনার টুইটারে একটা চ্যাটবট, যেটা হচ্ছে পরে মানুষ হচ্ছে এটাকে বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে এটাকে হচ্ছে আপনার রেসিস্ট তৈরি করে ফেলছিল। আর তারপর ও বট এখনো মানুষ অনেকে ব্যবহার করে যারা হচ্ছে থেরাপি অথবা মেডিকেল কারণের জন্য। রেপ্লিকা ইজ কোয়াইট পপুলার, আমার অনেক ফ্রেন্ড ব্যবহার করে যারা হচ্ছে তাদের ভার্চুয়াল বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড আছে। তারা একটা অন্য জগতে বাস করে, অ্যান্ড ইটস কোয়াইট এক্সপেন্সিভ অলসো। অ্যান্ড চ্যাট জিপিটি যেটা হচ্ছে আমরা সবাই ব্যবহার করি। চ্যাট জিপিটি আসলে কিভাবে কাজ করে, বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ম্যাম যেটা নোহা মিস যেটা বললো যে এটা হচ্ছে ডাম ডাম মেশিন। যে হচ্ছে আপনি যদি ইনপুট দেন দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ, ও ভাববে হচ্ছে আচ্ছা ক্যাপিটাল অফ ফ্রান্সের পর কয়টা অপশন আসতে পারে, ইটস প্যারিস, ডেন্স, ডাইভার্স হোম, অ্যান্ড দে ডু সাম প্রবাবিলিটি অ্যান্ড সে ওকে প্যারিস হওয়ার চান্স বেশি ইস 90, so this like the capital of France is Paris. So these are like they work in a certain way, and it's mostly predictive. So এই জন্য হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে কোনো কিছু লেখা দিলে তখন এটা আউটপুটটা অনেক মেকানাইজ লাগে, যেহেতু ওরা হচ্ছে প্রেডিকশন করে করে একটা ওয়ার্ডের পর কি আসতে পারে, প্যারাগ্রাফ অনেক সময় লিখলে দেখবেন ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, থার্ড অফ অল, ফাইনালি I'm gonna say this, like there is a structure, and that is quite different from what we do. And হচ্ছে আপনি যদি আহ, আহ, কখনো ব্যবহার করে থাকেন আমার ডিপসিক, সো দিস ইজ ওয়ান অফ দ্য টিপস দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। আপনি যখন আহ, কোনো এআই ব্যবহার করবেন তখন আহ, জানার চেষ্টা করবেন যে আসলে ও কিভাবে থিঙ্ক করছে। যে আপনি ডিপসিক মনে হয় একটা অনলি চ্যাটবট যেখানে হচ্ছে আপনি টোটাল থিঙ্কিংটা দেখতে পারেন। সো আমি হচ্ছে এই প্রেজেন্টেশনটা দেওয়ার আগে হচ্ছে জিজ্ঞাসা করেছিলাম যে আমি যে প্রেজেন্টেশনটা দিব আমাকে বলো যে কোন জিনিসটা আমার বলা উচিত না। তখন ও বলতেছে ও এটা তো একটা ইন্টারেস্টিং কোশ্চেন, বলছে আই নিড টু থিঙ্ক যে একটা এরকম একটা রিসার্চ ট্রেনিং এ কি কি বলা উচিত হবে না, হাইপ তৈরি করা যাবে না, থিংস লাইক দ্যাট। And but there is a good news. If you think like if you want to use Chat GPT for your academic life, which is like the Turing test, যেটা বলে হচ্ছে একসময় মানুষ মেশিন নিয়ে যারা কাজ করে বা কম্পিউটার নিয়ে কাজ করে তারা জানতে চাচ্ছিল যে আসলে মেশিন মানুষের মতো ব্যবহার করতে পারে কিনা এবং আদার পিপল তারা এটা বুঝতে পারে কিনা। বাট দিস জেফরি হ্যানকক উনি বলছে যে সেই এরাটা চলে গেছে, যে আপনি যদি চ্যাট জিপিটি অথবা আদার এআই ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার চেয়ে বেশি হিউম্যান লাইক হতে পারবে। ধরেন আপনি একটা কোনো কিছু লিখলেন, আর একটা হচ্ছে এআই দিয়ে কোনো একটা কিছু লিখলো, ওটা হচ্ছে সাধারণ মানুষ অথবা কোনো মেশিন এখন আর ধরতে পারবে না যে হচ্ছে এটা কি দিয়ে লেখা হয়েছে, উইচ ইজ ভেরি কনসার্নিং, which is concerning at the same time, like like so what are you gonna do, তাহলে আমাদের জব কি হবে, আমরা কিভাবে করব। So these are the question I don't know the answer of, and I really don't want to promote like ChatGPT for academic work as such. But the reality is, আপনি যদি হচ্ছে গ্রামারলি দিয়ে একটা গ্রামার ঠিক করতেন একটা সময়, তখন এটা ডিসক্লোজারও কোনো ব্যাপার ছিল না। তো আপনি আপনার স্পেলিং ঠিক করলেন আপনার ওয়ার্ডে, তো the same thing is gonna happen is gonna happen pretty soon. And the last tip is ask AI to give you more tips, right? So you can ask AI, spend more time to understand. If you want to use it, you got to know from the beginning to end how it works. And
only then you should use it. You gotta be really comfortable with it. And these are some of the things that I use every day, which is like Notebook LM. Like it's a great tool if you want to learn something. Not very good for writing, I would say. And Zotero, if you're thinking of research and things like that, is very good manager to organize your PDF. And if you're doing coding, maybe use Codex and ChatGPT Atlas. It's a browser. It's kind of similar to Google Chrome, and but it has access. You can share the screen and it helps you navigate life. And these are the things that doesn't work, like কুইলবট অনেকে প্যারাফ্রেজ করার জন্য ব্যবহার করে। and like people who know AI, they will know like if you are using AI or Grammarly, আপনার ভালো একটা লেখা খারাপ করে দিবে, মানে প্যারাফ্রেজ করে দেবে। সো আমরা সাধারণত যদি ওকে প্রপোজ করি তাহলে বলবো আই লাভ ইউ, ও হচ্ছে বলে দেবে ইউ আর লাভড বাই মি। or Elicit or Site, these are very expensive software, মানুষ হচ্ছে অনেকে প্রমোট করে যে আপনার লিটারেচার রিভিউ করে দিবে, এটা লিখে দিবে, বাট মোস্টলি হ্যালুসিনেশন and fake citation. So I don't think anybody should use these AI. So just to again, like if you are thinking about using AI for your academic life, I think use Notebook LM. It can make a podcast out of a PDF, make a video, and you can chat with it, learn from it, and like Codex if you want to do coding and things like that. So that's it for me. Thank you for listening. অনেক ধন্যবাদ শাকির মাহমুদ, and I think we have now have two different kinds of the presentations. Professor Nova talked about very in-depth AI use in social science research and with some example of our own research. And you talked about the practical use of the thing. So আমাদের already we are I'm encouraged that already the questions are there, some questions are there, and আমরা question answer এখন যাব। আমাদের আরেকজন প্যানেলিস্ট ডক্টর Lee Gook, she is having some technicality problem, and still will be waiting. If she can join, we will ask her to talk about also. But since to maintain the time, I will now go to that question answer. আমরা তারপরে আবার যদি সম্ভব হয় উনি জয়েন করতে পারেন। উনি এখনো টেকনিক্যাল কারণে জয়েন করতে একটু অসুবিধা হচ্ছে জানিয়েছেন। সামথিং হ্যাপেন্ড and then probably we will go back to her. তো আমাদের কিছু প্রশ্ন এসছে। আমি প্রথমে প্রফেসর নোভার কাছে প্রশ্নগুলো আমার মনে হয় প্রফেসর নোভাও দেখেছেন যে একটা প্রশ্ন এসছে যে হাউ ক্যান উই মিটিগেট সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইউজিং এমএল ইন সাইবার স্পেস। সৈয়দ মাহি আহমেদ প্রশ্নটা করেছেন। যদি আপনি এটা একটু উত্তর দেন, আমি তারপরে প্রশ্নে পরে যাচ্ছি। জি, আমি আসলে উত্তর দিয়েছি, মনে হয় উত্তরগুলো ডিরেক্ট মেসেজ হয়ে গিয়েছে রাদার দেন বিং ওপেন টু অল। আমি আসলে রিটেন উত্তর দিয়েছি। আমার কাছে মনে হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা দেখছেন যে এর বিভিন্ন রকমের টুল আছে, নানান রকমের মানে আমরা বের করতে পারি সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হচ্ছে বা কি পরিমাণ হচ্ছে। কিন্তু মনে করেন যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হচ্ছে, যে অনলাইন প্ল্যাটফর্মটাতে হচ্ছে, ওরা যদি এটাকে বন্ধ করতে না চায় তাহলে আসলে মানে আমি বন্ধ করতে পারবো না। কারণ মনে করেন কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে সবাই অনেক গালিগালাজ করছে, এবং ওই প্ল্যাটফর্মটা যদি মনে করে যে এই ধরনের গালাগালি বা এই ধরনের তর্কাতর্কি থাকলে আমার সাইট সবাই বেশি আসবে বা নেগেটিভ নিউজ গুলা সবাই বেশি খাবে, বা কোনো একটা নিউজের নিচে যখন খারাপ কথাবার্তা হচ্ছে ওরা যদি ভালোবাসে ওই ধরনের জিনিসগুলা, তখন আসলে আমি গালিটা ঠিক বন্ধ করতে পারছি না, আমি ডিটেক্ট করতে পারবো। এই জায়গাটায় আসলে আমাদের সবাই মিলে মানে আমি মনে করি মাহির প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা নিয়ে আমাদের কথা বলা উচিত, এবং এই জিনিসগুলা বন্ধ হওয়ার জন্য অনেক সরব হওয়া উচিত। কিন্তু ঠিক একা আমি বা আপনি মিলে এটা করতে পারবো না। এটা বের করে হয়তো আমরা প্রমাণ হিসেবে দেখাতে পারি যে উই ক্যান ইউজ ইট অ্যাজ এন এভিডেন্স, যে দেখেন কিভাবে। কারণ আমরা নিজেরাও দেখেছি না, ডাকসু ইলেকশনে যখন সবাই প্রচারণা চালাচ্ছে, শুধু মেয়েদেরকে যখন বলছে ওদের যোগ্যতা নিয়ে কথা বলছে না, ওদের শারীরিক গঠন, ওদের এই ওদের সেই, কাপড় চোপড়, মানে অশালীন মন্তব্যে ভর্তি হয়ে গেছে। ওটা স্যারের সাথেও আমি বোধহয় সেদিন কথা বলছিলাম। মানে এই অনলাইন আসলে বিশেষ করে মহিলা হলে তো কথাই নাই, হ্যারাসমেন্টটা প্রচন্ড বেশি। তো এইটা ডিটেক্ট করা যাবে, কিন্তু বন্ধ করতে হলে আমাদের প্ল্যাটফর্ম গুলা হয় আমি আর ওই প্ল্যাটফর্মে যাবো না, দেখবো না, চোখ বন্ধ করে থাকবো,
অথবা ওই প্ল্যাটফর্ম গুলাকে ওখানে আমাদের সোচ্চার হতে হবে যে এই ধরনের জিনিস দেওয়া যাবে না, এই ধরনের জিনিস আমরা দেখতে চাই না, এই ধরনের জিনিসটা পুরো আলোচনাটাকে কলুষিত করে দিচ্ছে, আমাদের রুচির বাইরে। এই জায়গাগুলা মানে হয়তো প্রথম প্রথম আমরা সব আটকাতে পারবো না, যদি অটোমেটিক টুল দিয়েই আটকাতে চাই। হয়তো সাকির আর একটু বেটার বলতে পারবেন, উনি যেহেতু এআই লাভার, মানে probably he will have a better view than me. But just before I go on to this, আমি কিন্তু নট এগেইনস্ট এআই। আপনি বোধহয় আমার টকটা এসেন্সটা বুঝতে পারেননি। I'm talking about using AI, but with a greater awareness of being having the genuinity. I think that will be the best way. মানে জাস্ট ওটার মধ্যে ঝাঁপিয়ে পড়ার মতন বোকামি আসলে হতে পারে না। হ্যাঁ, কারণ তাহলে আসলে I will be replaced. কারণ পুরোপুরি এআই ব্যবহার করা মাত্র কিন্তু ওই কাজটাই এআই দিয়ে করে ফেলা যাবে। ওই জায়গাটা তখন আর মানুষের দরকার কি? আমি যদি এআই দিয়ে সব কাজ করি, তো ওখানে আসলে আমার মানুষের অ্যানালিসিস বা মানুষের বুদ্ধিটা না ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রিপ্লেসেবল হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ প্রফেসর নোভা। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। এইটাও আমার মনে হয় যে আপনি প্রথমে অ্যান্সার করলে ভালো হয়, পরে আমরা হয়তো শাকিরের কাছে। আমি জানি না আপনি এটা কি ইন্ডিভিজুয়ালি অ্যান্সার করেছেন কিনা, যে হাউ ক্যান আই রিলেট এআই ইন মাই রিসার্চ পেপার অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট। প্রশ্নটা করেছেন ফারা লামিসা। জি জি, হ্যাঁ, লামিসাকেও আমি উত্তর দিয়ে দিয়েছি। মানে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে মানে অনেকগুলা, মানে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট যেহেতু খুব বড় একটা ছাতার নিচে আপনি বলছেন, বিগ আমব্রেলা, আমার কাছে লাগে যেহেতু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেইটার কথা সাকির বললেন, মানে আমাদের যেটা হয়েছে কি ইন্টারনেটের বিশাল যে ডেটা গুলা আছে সেগুলো সব নিয়ে বিশাল একটা মডেল বানানো হয়েছে, যেটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলছে। এবং এত বেশি ডেটা, ওই মডেলগুলো খুবই ভালো কাজ করে। আর মানে বিশেষ করে ইংরেজি ভাষায় খুবই ভালো কাজ করে, কারণ বেশিরভাগ লেখাই ইংরেজিতে। তো ওই মডেলগুলো এতই ভালো হয়ে উঠেছে, অন্য ভাষাতেও ওরা ভালোই কাজ করে, অত খারাপও না, বা কাজ করার অনেক সুযোগ আছে। যেমন আমরা নিজেরাই একটু দেখেছিলাম, ওই যে যেটা বলছিলাম, যে যখন আমি একটা লেখা অ্যানালিসিস করছি মডেল কি বলছে, একটা কাজ আমরা মাত্র মানে দেখলাম, যেখানে হয়তো অনেকজন চিঠি লিখেছে, ওই চিঠিগুলো আমরা ওই ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে অ্যানালিসিস করেছি। তো মানুষ কি ভাবছে আর যন্ত্র কি ভাবছে, কারণ অনেক সার্কাস্টিক কমেন্ট আছে, আমি বলছি আমি খুব ভালো আছি, কিন্তু আসলে আমি মিন করছি আমি একদম ভালো নাই, বা আমি খুব খারাপ আছি, কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি আমি আসলে খুব ভালো আছি। বা আমি কারোর সম্পর্কে একটা কিছু বলছি জোকিংলি, কিন্তু আসলে আমি অন্য কিছু মিন করছি, হ্যাঁ, আমি সরাসরি বলছি না। ওই জায়গাগুলা নিয়ে খুব মজার মজার কাজ করার সুযোগ আছে। তারপরে যেটা নিয়ে একটু আগে আমরা কথা বললাম, হ্যারাসমেন্ট এন্ড অ্যাবিউজ, এই জায়গায় অনেক কাজ করার সুযোগ আছে। আর আমাদের ভাষাটা এত মানে এত বৈচিত্র্যপূর্ণ, কারণ আমরা যখন অনলাইন লিখি, তখন আমরা বাংলায় লিখি, ইংরেজিতে লিখি, বেঙ্গলিশে লিখি, সেখানে নানান রকমের বানান আছে। কাজে আমি যখন যন্ত্র ব্যবহার করব, সেইখানেও যেমন মানুষ লাগবে, আবার মানুষের অ্যানালিসিস দিয়ে যা পাবো সেটা আসলে যন্ত্র কখনো বুঝবে না। কাজেই আমার মনে হয় খুব সুন্দর সুন্দর কাজ করার সুযোগ আছে। আমি বলবো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করে আপনাদের কাছাকাছি বয়সের, আপনাদের কম্পিউটার সায়েন্সের যেই বন্ধু বা বান্ধবী আছে, তার সাথে বসে একদিন চা খান, চা খেতে খেতে কিছু না কিছু একটা বুদ্ধি বের হয়ে যাবে। আর যখন বের হবে অবশ্যই আমাদেরকে জানাবেন, খুব খুশি হব। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপা। আরেকটা প্রশ্ন, আমি আই থিঙ্ক দিস ইজ এ ভেরি কমন কোশ্চেন ফর, আমার মনে হয় যে অনেকের মাথায় এটা আছে, যে হাউ ক্যান আই মেনশন ইন রিসার্চ পেপার দ্যাট আই হ্যাভ ইউজড এআই অ্যাজ এ টুল, অ্যান্ড হাউ ডাজ দ্য এথিক্যাল বাউন্ডারিজ ওয়ার্ক হিয়ার? সো বাউন্ডারিটা কোথায়, এবং এটা কি অ্যাকসেপ্টেবল কিনা যে সায়েন্টিফিক পেপারে এটা মেনশন করা যে আমি এই অংশটুকু এআই ইউজ করেছি? এটা আসলে মানে কোন টুল ব্যবহার করছেন। যেমন আমি যদি গ্রাফ বানানো বা মানে প্রসেস মানে ডেটা অ্যানালিসিসের জন্য কোনো একটা পার্টিকুলার টুল ব্যবহার করি, আমি আসলে আমার মেথোডোলজিতেই সেটা বলতে পারি যে কিভাবে এটা ব্যবহার করেছি, কিভাবে কতটুকু পর্যন্ত ব্যবহার করেছি। এইটা খুব ভালো একটা মেট্রিক হবে আসলে অন্য অনেকগুলো রিসার্চ পেপার পড়া।
তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্যরা কিভাবে কিভাবে ব্যবহার করছে এবং কিভাবে সেটার কথা বলছে। ভাষাগত জিনিসপত্রের জন্য কতটুকু করা যাবে যাবে না সেগুলি জার্নালেই বলে দেওয়া থাকে। অনেক জার্নাল আছে যে তারা বলেই দেয় যে এখানে এআই দিয়ে লেখা যাবে না, এখানে এই জিনিসগুলি করা যাবে না। কাজেই আমার মনে হয় ব্যবহার করার আগে সব জোগাড় যন্ত্র করে অন্যরা কিভাবে করেছে, আপনি যেখানে পাবলিশ করতে চান সেখানকার আহ চর্চাটা কেমন, সেখানকার স্টাইলটা কিরকম, কতটুকু পর্যন্ত করা ঠিক আছে, আর এথিক্যাল বাউন্ডারিটা ঠিক, মানে এথিক্যাল বাউন্ডারিটা ঠিক মানুষ হিসেবে যতটুকু এথিক্যাল বাউন্ডারি ততটুকু। আমি যেমন এখানে একটা স্যারের 500 টাকার নোটটা যদি টেবিলে স্যার রাখেন, আমার যেমন বলা উচিত না যে এই 500 টাকা আমার, তেমন এআই দিয়ে লিখিয়ে আমি বলা উচিত না যে এটা আমার লেখা, ঠিক না? মানে এটা ঠিক ততটুকুই এথিক্যাল বাউন্ডারি, যতটুকু মানুষ হিসেবে ততটুকুই যন্ত্রের সাথে আমাদের এথিক্সটা রাখতে হবে। আমার কাছে মনে হয় ঠিক একটু সোজা সাপটা চিন্তা করলেই বোধহয় এটা খুব সমাধান একটা পেয়ে যাওয়া যাবে। তবে আমি বলবো যে মানে প্লিজ লুক এট দ্য কন্টেম্পোরারি রিসার্চ, কারণ কিছু কিছু ফিল্ডে এটা খুবই সহজাত যে এআই টুলস গুলা ব্যবহার হবে, আবার কিছু কিছু ফিল্ডে এটা খুবই রেস্ট্রিকটিভ, যেখানে ভাষাগত, মনে করেন আপনি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, আপনি ওইভাবেই অ্যানালিসিস করছেন, সবই যদি এআই করে দেয় তাহলে আসলে হয়তো ওখানে ওই বলার আর তেমন কিছু নাই। তো ওই ওই জায়গাগুলাতে আপনাদের আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সরি, অনেক বেশি কথা বলছি আমি, মনে হয় অনেক না ধন্যবাদ। না, আমার মনে হয় আপা খুব গুরুত্বপূর্ণ। আমি এটার সাথে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, যেটা এখানে অনেকে বলতে চাইছেন, হয়তো শুধু সায়েন্টিফিক জার্নাল আর্টিকেল না, যখন আমাদের, আমি এখানে অনেক স্টুডেন্টরা আছেন যারা হয়তো অনার্সের স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্ট, একটা টার্ম পেপার লিখছেন বা একটা অ্যাসাইনমেন্ট লিখছেন, তো তখন আসলে ইট ইজ নাও টেম্পটেশন আর কি, মানে এটা তো ইটস নাও সো টেম্পটিং, যেটা ব্যবহার না করে আর থাকা যাচ্ছে না, এটা এখন লাইফকে এমন ইজি করে দিয়েছে। তো এটা থেকে বাঁচার উপায় কি, অথবা কোথায় যে বাউন্ডারি, এগেন দা কোশ্চেন, যে এবং ফ্যাকাল্টিরা তো অনেক সময় আমরা পড়লে বুঝি আর কি যেটা এআই দিয়ে লেখা, বাট অনেক সময় হয়তো ফ্যাকাল্টি অত মনোযোগ দিয়ে দেখছে না, সুতরাং আমার আরেকটা বান্ধবী বা বন্ধু সে এআই দিয়ে লিখেছে, মার্কস পেয়েছে, তো আমি কেন এটা করলে আমি করব না। সো এই জায়গাগুলো কিভাবে ডিল করবে, আমি আরেকটু নিচের লেভেলে বলছি, আমি বলছি না যে সাইন্টিফিক পেপার যে ছেলে মেয়েটা লিখছে সে না, তাকে তো একটা রুলস দিয়ে দেওয়া হচ্ছে যে জার্নালের থেকে, বাট যখন কেউ একটা অ্যাসাইনমেন্ট লিখছে ক্যাম্পাসে একটা অনার্সের পেপারের জন্য, মাস্টার্সের পেপারের জন্য, সেখানে সে কি করবে বা কত দূর যাবে আর কি, স্পেশালি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে। এরকম একটা অভিজ্ঞতা আছে, আমার খুবই ট্যালেন্টেড একটা ছাত্রী ছিল, মানে ও এখন পিএইচডি করতে গেছে। তো ও মানে ওই সাকিব স্যারের মতো এআই খুবই ভালোবাসে, সে সারাদিন, তো ওর ইংরেজি প্রচন্ড ভালো, কারণ ওর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আমার বাংলা মিডিয়ামে আমার ইংরেজি বেরই হয় না। ও সাধারণভাবে যে ইংরেজিটা লিখে আমার চেয়ে অনেক উন্নত মানের, কিন্তু ও যখনই এক লাইন লিখে বলে ম্যাম আমি একটু দেখি, আমি এটা 2-3টা মডেল দিয়ে সে ইংরেজি লিখাতো, এবং আমি বলতাম তোমারটা তো অনেক ভালো, এগুলো দিয়ে মানে আরো খ্যাত হয়ে যাচ্ছে কিন্তু, বা একটু ফেক হয়ে যাচ্ছে, কিন্তু সে এত ভালোবাসে ওইসব টুলকে, মানে তার 2-3 বার ভেরিফাই না করলে তার পেটের ভাতই হজম হয় না। তো ওর মানে আমার অনেক, মানে কি বলবো, অনেক এটা নিয়ে ওকে আমি অনেক সময় সামনে বসে লিখাতাম যে, না না তুমি আমার সামনে বসে লিখ, জানো, ও মানে কোনো যন্ত্রপাতি ব্যবহার না করে, তারপরে আমরা হয়তো যে ভুলগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ওই ধরনের জিনিসপত্র আমি পছন্দ করি। আমি চাই না যেটা আমি পারি বা যেটা আমার মানে যেখানে আমাকে বোঝা যাবে সেই জায়গাটা এআই নিয়ে নিই, কাজে এই জায়গায় আমি হয়তো একটু ডিসএগ্রি করি যে ফুল কাউকে দিয়ে লেখানো। কিন্তু তো এইটার আর কি একটা এক্সট্রিম নিয়ে দেখলাম আমি, আমার আরেক ফ্যাকাল্টি ফ্রেন্ড উনি আমেরিকায়, তো উনি অনেক ছাত্রছাত্রী নিচ্ছেন, তো সবাইকে একটাই অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তুমি কি করতে চাও বা কেন রিসার্চ করতে চাও এটা নিয়ে আমাকে একটা লেখা লিখে দাও। ও তখন বললো 700 রেসপন্স পেয়েছে বিভিন্ন পুরো পৃথিবী থেকে, কারণ আমেরিকার একটা ইউনিভার্সিটিতে ও পিএইচডি ফান্ডিং অফার করেছে, এবং বললো যে 700 অ্যাপ্লিকেশনের মধ্যে 13টা ছাড়া সবই মনে হয় চ্যাট জিপিটি বা সিমিলার টুল দিয়ে লেখা। তো তাহলে ওর জন্য কিন্তু কাজটা সহজ হয়ে গেছে, ও ওই 13 জনকে দিয়ে শুরু করেছে, ও ওদের সবাইকে বাদ দিয়ে দিয়েছে।
তো আমি এই জন্যই বলছি, মানে এটা শুনে মনে হচ্ছে যে আমি হয়তো মানে এমন একটা উল্টা দিকে যেতে বলছি, কিন্তু আমি বলছি এখন আসলে বরং আমার একটা ভুলে ভরা জিনিস স্যারের কাছে আমি নিয়ে যেতে পারি যে স্যার একটু দেখে দেন। স্যার হয়তো বলবে যে এই জিনিসগুলাতে বারবার ভুল হচ্ছে, বা এটাকে একটা টুল দিয়ে রান করে দেখতে পারি যে কোন জায়গাগুলো ওরা ঠিক করে দিচ্ছে, বা কোন ধরনের জিনিস দিলে লেখাটা একটু সুন্দর হয়ে আসছে। তারপরে আমি আবার একটু নিজে লিখি, আমি একটু পুরান স্টাইলে বলছি, যে লেখালেখির জায়গায় থেকে বলছি। আমি একদমই বিশ্বাস করি না যে সবকিছু মানে লিখে ফেলা উচিত। কারণ একটা হচ্ছে সবচেয়ে বড় যেটা ভয় আমাদের যখনই যন্ত্র ব্যবহার করব, যে আমরা আমরা কি যন্ত্রের চেয়ে বোকা হয়ে যাব কিনা। কোনোভাবেই এটা হওয়া যাবে না, কোনোভাবেই আমার বুদ্ধির জায়গাটা যন্ত্রকে দেওয়া যাবে না, এটা আমার কথা আর কি। হ্যাঁ, আমি মানে যতই যন্ত্র ব্যবহার করি আমি চাবো যে যন্ত্র আমার কাজ সহজ করে দিক, একটু সুন্দর করে দিক, কিন্তু আমার কাজ যেন যন্ত্র না করে। এই জায়গাটাতে আমি একটু কনজারভেটিভ। তো আমি ওটাই মনে করি যে টেম্পটেশন আসবে, মনে হবে যেটা অনেক বেশি সুন্দর হবে, অনেক সুন্দরটা দেখেন আপনারা, কিন্তু তারপরে আবার নিজেরটা নিজেই ঠিক করেন। তাহলে আমার মনে হয়, না হলে তো আপনার লেখাটা কখনোই ভালো হবে না। একই জায়গায় আমি থেকে যাব, যন্ত্র আরো ভালো হতে থাকবে, কারণ তো স্ট্যাটিস্টিক্যাল টুল। ওকে যতই আমি ইনফরমেশন দিব ও তত আপনার ডেটা দিয়ে ও আরো স্মার্ট হয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি ও নিজেকে ট্রেন করে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু আরেকটু বোকা হয়ে যাচ্ছি, কারণ আমি কাজটা ওকে দিয়ে দিলাম। এটা আমি করলে আমি আরেকটু বুদ্ধিমান হতাম। তো ওই জায়গাটায় খুব সতর্ক থাকতে বলবো আমি। আর আমাদের দেশের মতন দেশে মানে আমরা মানে আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো, এত বুদ্ধিদীপ্ত, মানে এখানে বোকা কথা জোর করে হয়ে যাওয়াটা আমি মানে একদম চাবই না আর কি। আমি চাবো যে আমরা আমাদের জেনুইনটা রাখি, আমরা মানে ওইটা আমাদের জন্য একটা বিশাল গিফট হবে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা, খুব ভালো বলেছেন। জি, আমরা এখন একটু শাকিরের কাছে আসি। আমাদের একটা প্রশ্ন এসেছে যে these days I have seen an increase in AI generated reels or AI slopes on multiple social media platforms. Sadly, most of these contents are extremely misogynist. For example, Grok is now widely popular on X for its use in harassing women. Considering the world has entered freshwater bankruptcy, so using AI for these contents is disheartening. So hope that tech giants look into this issue in serious manner. এটা নূরে জান্নাত নদী কমেন্টস করেছেন। So do you want to say anything about it, Shakir? I think গ্রক গ্রকের একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে ইলন মাস্কের প্রবলেম। সাম অফ দ্য প্রবলেম দ্যাট ইউ সি আর প্ল্যাটফর্ম স্পেসিফিক। আপনার গ্রকই এই ধরনের প্রবলেম ঘটে। আপনি যদি টের কথা দেখেন, ওখানে হচ্ছে ওরা অনেক রেসিস্ট আলোচনা, সেক্সিস্ট আলোচনা, এটা হচ্ছে আপনার টুইটারে সম্ভব বা এক্সে সম্ভব। এটা আপনি হয়তো অন্য একটা আদার একটা প্ল্যাটফর্মে কম দেখবেন। আর টু বি অনেস্ট, এটা আসলে আমাদের তরফ থেকে আসলে যে কি করার আছে সেটা উই ডোন্ট নো, বিকজ দিস টেক জায়ান্টস আর সো 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 ম্যাসিভ ইন দেয়ার পাওয়ার, ইন দেয়ার ওয়েলথ। সো দ্য বেস্ট থিং উই ক্যান ডু ইজ অ্যাভয়েড ইট, or at least report it when you see something. This is something I do personally. আমরা হচ্ছে যখন কোনো একটা ফেক নিউজ দেখি ফেসবুকে, আমি আই টেক দ্য মিনিট টু রিপোর্ট ইট, যে আচ্ছা এটা আমার কাছে মনে হচ্ছে এটা স্ক্যাম, এটা হচ্ছে একটা বাজে ল্যাঙ্গুয়েজ আছে। আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি রিপোর্ট করতে পারবেন ফেসবুকে। সো আই থিঙ্ক দ্য বেস্ট থিং ইজ আমরা অ্যাভয়েড করবো। আর যদি আমাদের সামনে এসে পড়ে এরকম কিছু, তখন হচ্ছে আমরা অ্যালগোরিদমকে আমাদের তরফ থেকেও ট্রেন করার চেষ্টা করবো, যাতে হচ্ছে এই ধরনের কন্টেন্ট না আসে আমার সামনে। আর আসলে আমরা এটা রিপোর্ট করে দেবো। ওকে, আরেকটা প্রশ্ন আমি আবার প্রফেসর নোভার কাছে যাই। আমি কোয়াইট শিওর না আমি নিজে এটা বুঝতে পেরেছি যে আর উই অ্যাট রিস্ক অফ মিস্টেকিং প্যাটার্ন রিকগনিশন ফর আন্ডারস্ট্যান্ডিং? প্রফেসর নোভা, ক্যান ইউ, প্রশ্নটা কি আমি বুঝতে পারিনি ঠিক। আমি আবার বলছি, আর উই অ্যাট রিস্ক অফ মিস্টেকিং প্যাটার্ন রিকগনিশন ফর আন্ডারস্ট্যান্ডিং? আচ্ছা, আমার মনে হয় আমি যে কোশ্চেনটা করেছেন, যদি একটা রাসনা প্রশ্নটা করেছেন, যদি আরেকবার ক্লিয়ারলি লিখেন, আমরা তাহলে পরের প্রশ্নটায় যাচ্ছি। আহ, আহ, আপনাকে আলাদাভাবে যেটা প্রশ্ন করেছে যে প্রফেসর নোভা, যে ডু ইউ থিঙ্ক পলিসি মেকার্স আর এআই ফ্রেন্ডলি হিয়ার ইন বাংলাদেশ? এখনো না, কারণ ওই যে একটা প্রশ্ন বোধহয় ছিল ডেটা পলিসি নিয়ে,
যে ডেটা সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন পেয়েছিলাম আমি ওটা তো ওই ওই জায়গায়, কারণ এখন যখন এআই এর যুগ চলে আসছে, আমরা যতই যতই প্রশ্ন করছি বা যত এআই টুল ব্যবহার করছি, ওরা কিন্তু আমাদের প্রশ্নগুলা দিয়েও নিজেকে ট্রেন করছে। আমরা যখন একটা ছবি দিচ্ছি, ছবি দিয়ে আমার নিজেকে অন্য একটা কার্টুনের মতো বানাচ্ছি, বা আমার ছবিটা দিয়ে আমি বুড়া হলে কেমন হব, জোয়ান হলে কেমন হব, ওই নায়িকার সাথে আমার মিল আছে কিনা, নানান রকমের টুল আছে। আমার মা তো সকাল বিকাল এগুলা অনেক ব্যবহার করতেন। তারপরে আমি অনেক বললাম যে মা, তোমার সব ডেটা তো ওরা নিয়ে নিচ্ছে। কারণ আমরা যখন ব্যবহার করি আমরা কনসেন্ট দিয়ে দিই যে এইটা তুমি ব্যবহার করতে পারবা। এখন সমস্যা হচ্ছে আমার ডেটা দিয়ে ট্রেন হয়ে ওরা আমার সাথে বিজনেস করতেছে। হ্যাঁ, তো এই জায়গায় আসলে আমাদের ডেটা প্রোটেকশন ল গুলা যদি থাকতো, তখন আসলে যখন অ্যাবিউস এন্ড হ্যারাসমেন্ট আসতো সেখানে আমাদের একটা স্ট্রঙ্গার ভয়েস থাকতে পারতো। কিন্তু বাংলাদেশে আনফরচুনেটলি উই স্টিল ডো নট হ্যাভ আ স্ট্রং ডেটা প্রোটেকশন ল। We still do not have those type of policies. হ্যাঁ, কিছু কিছু মানে কিছু খসড়া করা ছিল, এআই রিলেটেড কিছু পলিসির খসড়া করা আছে, কিন্তু সেগুলাও মানে অন্যান্য কাছের দেশ থেকে কপি পেস্ট করা কিছু পলিসির মানে কাঠামো, ওখানে মানে অনেক কাজ করার জায়গা আছে আর কি। কারণ যেটা হয় কি, আমরা যখন একটা পলিসি করি, আমার তো পলিসি করতে হবে 10 বছরের জন্য, কারণ পলিসি আমি রোজ করব না। কিন্তু টেকনোলজি তো খুব দ্রুত দৌড়াতে থাকে। তো আমার মনে হয় টেক পলিসির জন্য আমাদের আর একটু দ্রুত কিছু করার জন্য, আর একটু টেকনোলজি রিলেটেড, যেমন এই পলিসি গুলা কারা করেছে, কি করেছে, কাদের নিয়ে করেছে আমরা জানিও না। তো টেকনোলজি মানে টেকনোলজির অনেক মানুষ আছে, মানে দেশে বিদেশে, বাংলাদেশি বুদ্ধিওয়ালা বাংলাদেশের মানে ছড়াছড়ি। এবং তারা মানে তাদেরকে অনেকে দাম দিয়ে দিয়ে এদিক ওদিক নিয়ে যাচ্ছে যে আপনি এখানে এসে করে দেন, ওইটা করে দেন। কিন্তু আমরা তাদেরকে নিয়ে ওই পলিসি গুলি গুছিয়ে আনতে পারছি না। তো হ্যাঁ, এটা খুবই মানে স্যারকেও বলবো যে স্যার আপনারা একটু দেখেন, আপনাদের কথা তো শুনে বড়রা, আমাদেরকে তো পাত্তাই দেয় না। কারোর কথাই শুনে না। আর আমি একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করি আপা, যে এখন জি, অনেক জি। বাইরের বিশ্ববিদ্যালয়ে এআই পলিসি করছে। সো আপনি কি মনে করেন যে বাংলাদেশেও ইস নিডেড, অথবা এটা হলে কিভাবে আগানো উচিত, যে ছাত্রছাত্রীদের জন্য এআই ইউজ করার জন্য ইউনিভার্সিটি ইজ গোয়িং ফর সে তো মেকিং এআই ইউজ ব্র্যাকেই পলিসি? ব্র্যাকেই আছে স্যার, বাংলাদেশেই আছে। আমরা আমাদের নাই মানে আমরা আসলে ওই সরকারের মতন একটু ঢিলাঢালা মুডেই চলছে। কারণ আমাদের এআই অ্যাবিউজ পলিসিও দরকার, ওটা সরকার কবে করবে জানি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যেও দরকার। এআই রিলেটেড ওই যে মিস ইউজের পলিসিও দরকার, কতটুকু পর্যন্ত করা যাবে, কতটুকু করা যাবে না। ওইটা হলে আমরা প্লেজিয়ারিজমের কোন রুলে ফেলবো, কারণ এটা এখন হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য টিচার। কিন্তু আসলে একটা পুরো ইউনিভার্সিটি ওয়াইড পলিসি থাকলে আসলে খুবই ভালো হবে, শিক্ষকদের কাজ অনেক সহজ হয়ে যাবে। না হলে টিচার বলবো ওই টিচারটা শয়তান, এআই দিয়ে লিখলে কিছুই বলে না, সবাই গিয়ে ওই স্যারের কোর্স নিবে আর এই স্যারকে বাদ দিয়ে দিবে বা এই ম্যাডামকে বাদ দিয়ে দিবে। সো আমার মনে হয় দিস ইজ আ ভেরি গুড মানে থিং টু টক অ্যাবাউট ইট। অনেক ধন্যবাদ আপা। আমি আবার একটু শাকিরের কাছে আসি। There is a very interesting question for early career researchers or students. What are the non-negotiable skills they need to learn to use AI responsibly without losing their critical thinking edge? কোন এআই টুল গুলো শেখা খুব গুরুত্বপূর্ণ উইদাউট কম্প্রোমাইজিং দ্য এথিক্যাল থিং, যদি একটা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হয়? I think the number one AI skill is comprehension or English comprehension, if I have to be precise. আপনি হচ্ছে AI একটা কিছু লিখলে সেটা তো আপনার বুঝতে হবে। এআই কে বললেন যে আমাকে হচ্ছে 5টা পেপার বের করে দাও যেটা হচ্ছে আমার রিসার্চ ফিল্ডের সাথে যাচ্ছে, তো সেটা পড়ে আপনাকে বুঝতে হবে। আমি হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হচ্ছে ইংরেজিতে পড়েছি, সো আমাদের টোটাল আইডিয়াটাই ছিল হচ্ছে আপনি পড়ে বুঝতে পারছেন কিনা। একটা গল্প লিখলো, একটা কবিতা লিখলো, এই যে বোঝার ক্ষমতাটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেই বোঝার ক্ষমতা বৃদ্ধি করতে হলে আপনাকে এআই ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আপনি ধরেন ক্লাসে আমি ম্যামকে অথবা স্যারকে একটা কোশ্চেন করলাম, স্যার বললো বা আমি বুঝতে পারলাম না, তখন আরেকবার জিজ্ঞাসা করতে পারি, বাট তৃতীয়বার আমি কখনো জিজ্ঞাসা করতে পারবো না। দ্যাট উড বি লাইক সো অকওয়ার্ড, লাইক আমার ক্লাসমেট আমার দিকে তাকায় হাসবে অথবা বিরক্ত হবে যে এই ছেলেটা বেশি কথা বলে। বাট উইথ এআই, লাইক যে নোটবুক এলেমের কথা আমি বলছি, একই কোশ্চেন আমি 10 বার করতে পারবেন। সো শেখার ক্ষেত্রে
আপনার কম্প্রিহেনশনটা থাকতে হবে যে এআই আপনাকে একটা জবাব দিল, তার সাথে যেন আপনি চ্যাটটা চালিয়ে যেতে পারেন। ও যে শেখাচ্ছে আপনার ধরেন একটা হায়ার ম্যাথ বেসিক ম্যাথ বলে, আপনার ওই যে বেসিক যে ম্যাথটা থাকতে হবে, তখন হচ্ছে আপনি যে কোনো স্কিল শিখতে পারবেন। ওকে, আরেকটা প্রশ্ন আমার মনে হয় এটাও প্রফেসর নোভা যদি অ্যান্সার করেন, যে প্রশান্ত সূত্রধর করেছে, হাউ ক্যান এআই টুলস লাইক ক্লড বি এথিক্যালি অ্যান্ড এফেক্টিভলি ইউজড ইন কোয়ালিটেটিভ সোশ্যাল সায়েন্স রিসার্চ? যেহেতু আপনি কিছুটা কোয়ালিটেটিভ রিসার্চে, আমি জানি না ক্লড আপনি ইউজ করেছেন কিনা। আমি মনে হয় সাকির স্যারই বেটার হবেন এইটা অ্যান্সার করার জন্য। হ্যাঁ, probably. শাকিব কি এটা অ্যান্সার করবেন, ক্লডের ব্যবহার কিভাবে এফেক্টিভলি অ্যান্ড এথিক্যালি করা সম্ভব? ক্লড হচ্ছে কোয়াইট অ্যান ইন্টারেস্টিং এআই। সেটা হচ্ছে ইটস বিকাম ভেরি পপুলার দিস ডেজ। মেনি অফ মাই ফ্রেন্ডস লাইক দে পে ফর দ্য প্রিমিয়াম ভার্সন। বাট আপনি কোশ্চেনটা করেছেন যে কোয়ালিটেটিভ রিসার্চে আসলে কিভাবে ব্যবহার করা যায়। কোয়ালিটেটিভ রিসার্চে ইউ আর নট সাপোজ টু ইউজ এআই। কোয়ালিটেটিভ রিসার্চে আমার পাওয়ারই হচ্ছে যে আমি এটা অ্যানালাইজ করতে পারবো, সেটা মেশিন কখনো করতে পারবে না। সো কোয়ালিটেটিভ রিসার্চে ইটস আ নো গো, স্পেশালি উইথ দ্য ডেটা। কখন হচ্ছে না, বাট আপনি আপনার যদি হ্যাঁ ওয়ার্ডের কোডিং এর জন্য আমরা ব্যবহার করি কোয়ালিটেটিভ রিসার্চে, যদি আমি অনেক যেটা আপা একটা তার রিসার্চ দেখালেন আমাদের, যে অনেক ওয়ার্ড ইউজ হয়েছে, সেখানে কতবার কত বেশি কোন ওয়ার্ডটা এসছে, সেটার জন্য তো আমরা উই ক্যান ইউজ এআই, ও নাকি সেটাও অ্যাবসলিউটলি, করা? সেটার জন্য তো হচ্ছে আমরা হচ্ছে আর ব্যবহার করতে পারি। আর আজকাল যদি আপনি এসপিএসএস দেখেন, ওদের ইফ ইউ না, ইউজিং ওইটা তো নাম্বারে আর কি, আমি বলছি বুঝতে পারছি, কোয়ালিটেটিভ কোডিং বুঝতে এর পারছি জন্য আমরা আর কি, ওয়ার্ড কোডিং। হ্যাঁ, ওয়ার্ড কোডিং কিছু করা যেতে পারে মানে ট্রেন্ড বোঝার জন্য। তারপরেও আসলে ওই যে যেটা বললাম স্যার, মানে একটা হয়তো ধারণা পাওয়ার জন্য বা অনেক বড় ডেটা থেকে ধারণা পাওয়ার জন্য ব্যবহার করতে পারে, কিন্তু আসলে ওই যে নিজে একটু দেখতে হবে, কারণ ওই যে ওরা ভুল করবে। আহ, আর ওই যে মানে যদি হয় রিসার্চটা বাংলাদেশে করা, বাংলায় করা, ট্রান্সলেটেড ডেটা যদি হয়, সেখানেও মানে ওখানে আর কি ওই মানুষের মানে যে কোনো টুলই ব্যবহার করতে পারবেন, কিন্তু একটু সন্দেহের সাথে ব্যবহার করলে ভালো হবে আর কি। যে মানে আমি বেটার রিসার্চার, আমি ওকে দিয়ে মানে কি বলবো, আহ মনে করেন আপনি থার্ড ইয়ার স্টুডেন্ট, যে প্রশান্ত যিনি বলছেন, আর আপনার সাথে একদম ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট আছে বা কলেজের একটা ছাত্রছাত্রী আছে, আপনি একটা কোয়ালিটেটিভ রিসার্চার করছেন। এখন ওকে বললেন যে হ্যাঁ তুমি যতবার এই শব্দটা দেখবা বুঝতেছো এটা একটা দুঃখের শব্দ, এটাকে গোল করে রাখো। ও হয়তো একদম ম্যানুয়ালি ওই কাজটা করবে, কিন্তু ওইটার আসলে সূক্ষ্ম মিনিংটা কি, কোনো লুকানো মিনিং আছে কিনা, সেই কাজটা আপনাকেই করতে হবে। কাজে যন্ত্রটা সেরকম কাজটা করতে পারবে। ওই ওই জায়গার মতন করে হয়তো যন্ত্রটা ব্যবহার করা ভালো হবে আর কি, রাদার দেন যন্ত্রকে দিয়ে পুরাটা করিয়ে ফেলা এবং ওইটাকে পুরাপুরি বিশ্বাস করা। ওই ওই জায়গাটা আমি বারবারই বলছি যে ওই জায়গাটা নিজের হাতে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ যন্ত্রটা খুবই বুদ্ধিমান যন্ত্র, আপনি ওকে দিয়ে অনেকবার করালে ও শিখে ফেলবে এই কাজটা, ওই মানুষের মতন করেই শিখে ফেলবে। কিন্তু তাহলে মানুষের কাজটা তো আর থাকবে না। কাজে কিছু কাজ মানুষের কাছে থাকাটাও খারাপ হবে না বলে। আর ওই যে পুরাপুরি মানুষের মতো কি বুঝবে, এই প্রশ্নটা আমি এখনো কনভিন্সড না আর কি। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, জি, সেটা জি, হচ্ছে প্লিজ। আমরা আমরা কোয়ালিটেটিভ রিসার্চে ইন্ডাকটিভ ডিডাকটিভ কোডিং বলি। আপনি যদি হচ্ছে প্রথমেই হচ্ছে ক্লড অথবা যে কোনো এআই কে দিয়ে হচ্ছে থিমটা আগে বের করে নেন, তাহলে তো হচ্ছে আপনার রিসার্চ ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছে। সেটাই সেটাই। তো দেন ইউ আর জাস্ট অ্যাডিং কোডস। হুম। তাহলে হচ্ছে কোয়ালিটি রিসার্চ করার কোনো মানে নাই। তাহলে হচ্ছে ইউ ক্যান ডু লাইক কম্পিউটেশনাল রিসার্চ, লাইক বিগ ডেটা, ইউটিউব ডেটা, কোরার ডেটা। ওইটার হচ্ছে আপনি এআই ইউজ করলেন, যেটা এআই ইউজ করলেও হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিলটা নাই, বাট আপনি এআই ইউজ করেও আপনি একটা ডিসিশনে পৌঁছাতে পারবেন। বাট কোয়ালিটির রিসার্চ হচ্ছে শেষে করা যেতে পারে, যে আমি হচ্ছে আই থিঙ্ক দিজ আর দ্য থিমস, কোনো ব্লাইন্ড স্পট আছে কিনা। ওকে, I think the একটা next জিনিস question is again to Professor Nova, if you যে allow me, জি, জি, জি শাকির যেটা আর কিছু বলতে বলবেন? গুড নিউজ হচ্ছে জি। যারা কোয়ালিটি রিসার্চ করে আজকাল হচ্ছে কালচারাল স্টাডিজ এর যে জার্নাল, সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর বেড়ে গিয়েছে কম্পেয়ার টু হুম, কম্পিউটেশনাল সোশ্যাল সায়েন্স রিলেটেড যেসব জার্নাল। সো উইচ ইজ এ গুড থিং, লাইক মানুষ আসলে বুঝতে পারছে যে কোয়ালিটির রিসার্চের যে মানুষের এজেন্সি কতটা দরকার।
অথবা আমাদের থিঙ্কিং। সো দ্য পাওয়ার ইজ কামিং ব্যাক টু আস ইন আ সেন্স। আরেকটা প্রশ্ন করছেন নোভার জন্য যে আম, okay, using AI tools in every case in life means all type of individual data abundant in cyber world, leading to exposure of criminalities if data are leaked. So how is my data secured? তো আমাদের ওই যে ডেটা ওই এই প্রশ্নটার কথাই বলছিলাম আসলে, যেটার আমি রেফারেন্স করছিলাম। সো আমাদের আসলে ডেটা প্রোটেকশন তো কোনো পলিসি নেই, কাজেই আমি যখনই ডেটা কাউকে দিচ্ছি, কারোর সাথে শেয়ার করছি, এমনকি মেসেঞ্জারেও কারোর সাথে দিচ্ছি, আমরা একটা ছবি পোস্ট করছি, কোনো টুলে দিচ্ছি, আমি কিন্তু ওই কনসেন্ট দিয়েই দিচ্ছি যে আমি ডেটাটা তোমাকে দিয়ে দিলাম বা আমি দুনিয়াকে এই ডেটাটা দিয়ে দিলাম। কাজেই ওইটার যেমন মানে আমি আমার নিজের বস্তুগত জিনিসপত্র যদি আমি খোলা রেখে দেই, যে যার যেটা ইচ্ছা নিয়ে যাবে, খুলে পড়ে আছে, আমার সব দামি জিনিসপত্র আমি ছড়াই ছিটাই রেখে দেই খোলা পৃথিবীতে, যেমন হবে ঠিক তেমনই হবে। কাজেই নিজের ডেটার ইম্পর্টেন্সটা বা নিজের ডেটা কোনটা দিব কোনটা দিব না, এই জায়গার সচেতনতাটা আমাদের জন্যই বেশি দরকার, কারণ আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না। একটা দামি বিদেশি মানুষকে ডেটা চুরি হয়ে গেলে সবাই হাই হাই করে উঠবে, আমাদের ডেটা চুরি হয়ে যাক কি হয়ে যাক, এটা নিয়ে অ্যাবিউজ হোক, এটা নিয়ে মিথ্যাচার হোক, আহ এমনকি যে প্রশাসন এটা নিয়ে কাজ করবে তারাও কি ওই লেভেলে জানে কিনা কোনটা বানানো কোনটা সত্যি। কাজেই আমাদেরকেই সচেতন হওয়াটা জরুরি আর কি, আমার কাছে তাই মনে হয়। মানে অন্যর উপর রিলাই করার চেয়ে নিজেই আগে সচেতন হওয়াটা বোধহয় প্রথম স্টেপ হবে। ওকে, সো আমরা আরো দুই একটা প্রশ্ন নিয়ে দেন উই উইল কাম টু দ্য কনক্লুডিং পার্ট। এটা মনে হয় শাকিব যদি অ্যান্সার করতে চান যে হাউ অ্যাবাউট ইউজিং এআই ফর দ্য ড্রাফট রিপোর্ট অ্যান্ড দেন মেক ইট হিউম্যানাইজ বিফোর প্রডিউসিং দ্য ফাইনাল রিপোর্ট। এটা কি এরকম যে আমি ওই যে আপনি যেটা বললেন যে আমি কি আরেকটু তখন এআই ডিভেনটাকে একটু ভুল টুল ঝুঁকিয়ে বা একটু নর্মালাইজ করার উপায়টা কি? জি জি, ভুল এআই দিয়ে করে তারপরে একটু মানুষের মতন দিয়ে স্যারকে জমা দিলাম। হ্যাঁ, তো সেটা সেটা করার উপায়টা কি? সেটা করার আসলে কোনো উপায় নাই। সেটা যদি কেউ করতে পারে, যে এই এআই টুলস আছে, দেন আই উড বি সারপ্রাইজড। দেন দ্যাট উড বি দ্য এন্ড অফ একাডেমিয়া। আপনার যদি সেটা এআই করতে পারে, আমি যে আপনাকে যে টুলগুলো দেখালাম, যে কুইল বট ব্যবহার করে অথবা গ্রামারলি, প্যারাফ্রেজার, ইট ডাজন্ট ওয়ার্ক। নট অনলি যে হচ্ছে আপনার একটা সফটওয়্যার ধরে ফেলবে, বাট যে কেউ হচ্ছে এআই ব্যবহার করছে, সে লেখা মানে ওয়ার্ড দেখলে বুঝতে পারবে, ন্যাভিগেটিং লাইফ অর লাইক against this backdrop, this kind of phrasing, যারা হচ্ছে এআই ব্যবহার করেছে নিজে, তারা হচ্ছে এটা বুঝতে পারবে। এবং এবং এটা একটা ক্রেডিবিলিটির একটা ব্যাপার আছে। আপনার টিচার যদি বুঝে যায় যে এই ছেলেটা একবার এআই ব্যবহার করছে ফার্স্ট কুইজে, আই থিঙ্ক দ্যাট উড বি দ্য এন্ড ফর দ্যাট কোর্স, রাইট? সো ট্রাইং টু ইউজ এআই অ্যান্ড হিউম্যানাইজ এআই, এটা যদি করা যেত তাহলে আমি নিজেও করতাম, বা এটা করা সম্ভব না, একেবারেই না। যারা হচ্ছে এই সফটওয়্যারগুলো সেল করতেছে বা করতেছে, দে হ্যাভ নো আইডিয়া। বাট দ্য বেটার অ্যাপ্রোচ ইজ আপনি এআই থেকে শিখেন যে কিভাবে একটা টপিক সেন্টেন্স লিখতে হয়, একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হয়। ও আপনাকে গাইড করবে অ্যাজ আ লার্নিং পার্টনার। সো আরেকটা রিলেটেড কোশ্চেন আমার মনে হয় যে দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, যে একজন জানতে চাইছে যে হাউ টু ইউজ এআই ফর লিটারেচার রিভিউ অ্যান্ড এথিক্যালি ইউজ ইট। যে মানে এখন তো এই প্রশ্নটা আমাদেরকে অনেকে করেন, যে আমাদের ছাত্ররাও করেন, আমাদের ফ্যাকাল্টিরাও, যে এখন তো আমার 200 আর্টিকেল বা 30টা বুক চ্যাপ্টার পড়ার আর দরকার নাই। আমি যদি এআই কে বলি যে এটার একটা সামারি করে দিতে, আর তারপরে আমি যদি সেই সামারি পড়ে আমার মতো করে রিভিউ লিখি আর কি, তাহলে ইজ ইট কারেক্ট অর নট? যে আমার কি লিটারেচার রিভিউতে আগের মতো করে ট্র্যাডিশনালি লাইব্রেরিতে গিয়ে বসে 20-30টা জার্নাল আর্টিকেল, 10-12টা বুক চ্যাপ্টার কি আসলেই পড়াটার প্রয়োজন আছে, নাকি ওইটা আমি যদি মেশিন দিয়ে করে তারপরে এটাকে আমি নিজের মতো ইন্টারনালাইজ করে প্রডিউস করি, ইজ ইট কারেক্ট, অর এটার আর কোনো উপায় আছে কিনা? মানে লিটারেচার রিভিউতে কিভাবে এথিক্যালি এআই ইউজ করা যায়? অ্যাগেন এটা হচ্ছে কম্প্রিহেনশনের ব্যাপার।
আপনি একটা রিসার্চ আর্টিকেল পড়লেন, আপনি যদি নিজে বুঝতে না পারেন, তাহলে তো আপনার এআই ব্যবহার করেই ওটা বুঝতে হবে। ফর কম্প্রিহেনশন অথবা লিটারেচার খোঁজার ক্ষেত্রে এআই ইজ এ গ্রেট টুল। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে বসে আমরা যখন সার্চ করি, অর্ধেক জার্নালে আমাদের অ্যাক্সেস থাকে না। তারপর হচ্ছে যেসব ওপেন অ্যাক্সেস জার্নাল পাই অথবা অন্য অন্য সাইট থেকে আমরা যেসব আর্টিকেল খুঁজে বের করি, মে নট বি ভেরি রিলেভেন্ট, অথবা আপনার একটা কি পেপার হচ্ছে আপনি মিস করতে পারবেন। সো ফর লিটারেচার সার্চ আই থিঙ্ক ইউ শুড ইউজ এআই। তারপরে হচ্ছে জোটেরো। জোটেরো ইজ দ্য সফটওয়্যার দ্যাট ইউ শুড ইউজ ফর লিটারেচার রিভিউ। ও হচ্ছে আপনার সব পিডিএফ একটা জায়গায় করে দিল, তারপর হচ্ছে আপনি অ্যাবস্ট্রাক্টটা পড়তে পারবেন, অথবা সবগুলো অ্যাবস্ট্রাক্ট একটা ডকুমেন্টে দিয়ে দিতে পারলো। তখন হচ্ছে আমরা তো সবাই ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করি। তো অনেক সময় অনেক কিছু বুঝবো না, তখন ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এআই ব্যবহার করতে হবে। বাট একবার যদি আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান যে আচ্ছা ঠিক আছে একটু ব্যবহার করি, তখন কিন্তু ইটস ডিফিকাল্ট টু কাম ব্যাক। সো দ্য আইডিয়া ইজ আপনি কম্প্রিহেনশনের জন্য ব্যবহার করবেন। একটা সেন্টেন্স 10 বার জিজ্ঞাসা করবেন, আচ্ছা এটার মিনিং বুঝি না এখন, আবার বল, আবার বলো, যেটা হচ্ছে আমরা ট্রেডিশনাল টিচারদের সাথে করতে পারি না। সেক্ষেত্রে আপনি এআইটা ব্যবহার করবেন। ওকে, তো থ্যাংক ইউ। আমরা আরো কিছু প্রশ্ন ছিল, বাট আমার মনে হয় বিকজ আমরা উই ওয়ান্টেড টু ফিনিশ ইট উইদিন 1.5 হাফ আওয়ার, যে আমরা অলরেডি 9:30 বাজে। প্রফেসর নোভা, ইফ ইউ হ্যাভ এনি লাস্ট কমেন্টস বিফোর গো টু আওয়ার ক্লোজিং রিমার্কস বাই ডক্টর শাকিল। অনেক ধন্যবাদ সবাইকে, এতগুলা রিসার্চার আর এতগুলা উৎসাহী মানুষ দেখে খুবই ভালো লাগছে। নর্থ সাউথে বেড়াতে আসলে দেখা করবেন, যোগাযোগ থাকবে। আর অনেক শুভকামনা থাকলো আপনাদের রিসার্চে। আমার মনে হয় আপনারা সবাই এআই এর চেয়ে বেশি বুদ্ধিমান মানুষ হিসাবে কাজ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শাকিল, ইউর এনি লাস্ট কমেন্টস? জি স্যার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টেড গ্রুপ অফ পিপল যারা হচ্ছে অ্যাকচুয়ালি শিখতে চায়, অ্যান্ড আই থিঙ্ক শেখার জন্য হচ্ছে এআই ইজ দ্য বেস্ট টুল দ্যাট ইজ দেয়ার। আমরা বলি যে আমাদের হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজের সাথে আমাদের একটা নলেজ গ্যাপ থেকে যায়, তারা হচ্ছে বেটার টিচার পায়, তারা বেটার টুল পায়। সো ওই গ্যাপটা কমাতে হলে হচ্ছে আমাদের এআই ব্যবহার করা শিখতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে এআই ব্যবহার করে হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভ করতে পারি। আপনি এআই এর সাথে কথা বলে আপনার ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করতে পারেন। আমাদের শিখতে হবে কিভাবে আমরা আমাদের কম্প্রিহেনশন স্কিল ব্যবহার করতে পারি। এবং এআই এর সাথে চ্যাট করা বা এআই ব্যবহার করাও একটা স্কিল। এই রিয়েলিটিটা আমাদের আসলে মেনে নিতে হবে। এবং আপনি যখন স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন, তখন আপনি এথিক্যালি করতে পারবেন। যে এআই সম্পর্কে কম জানে সে হচ্ছে এআইটা দিয়ে একটা এসে লেখা দিয়ে জমা দিয়ে দেবে ক্লাসে, তারও কোনো লাভ হলো না, ক্লাসেরও কোনো লাভ হলো না। সো আই উড সে লাইক আপনি এআইটাকে শেখেন, জানেন, একটু সময় নেন, এবং আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর একাডেমিক ক্যারিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাদের দুইজন প্যানেলিস্টকে, তারা আজকে খুব দুর্দান্ত দুটো প্রেজেন্টেশন দিয়েছেন। আমরা সরি যে আমাদের থার্ড প্যানেলিস্ট ডক্টর লি গোকে কানেক্ট করতে পারিনি ফর সাম প্র্যাকটিক্যাল রিজনস ফ্রম হার সাইড, বাট মেনি থ্যাঙ্কস যে আমাদের দুজন প্যানেলিস্ট এবং ডেফিনেটলি যারা পার্টিসিপেন্ট ছিলেন। দু একজন প্রশ্ন করেছেন। আমাদের একটা ফিডব্যাক ফর্ম থাকবে, আমি আমাদের ডক্টর শাকিল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এর প্রফেসর এবং নীতি গবেষণা কেন্দ্রের এক্সিকিউটিভ ডিরেক্টরকে দেওয়ার আগে আমি আরেকবার একটু রিমাইন্ডার দিই আপনাদেরকে, যে আপনাদের কাছে একটা ফিডব্যাক ফর্ম এবং অ্যাসেসমেন্ট ফর্ম গুগল ফর্ম পৌঁছে যাবে, এবং ওইটার একটা টাইমলাইন থাকবে যে একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে, যেটার উপর ভিত্তি করে উইল মেক দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড সেন্ড ইউ দ্য ই-সার্টিফিকেট। সো উইথ দ্যাট এগেন আমার দিক থেকে আমি বিদায় নিচ্ছি, ডক্টর শাকিলকে হ্যান্ড ওভার করে। আপনাদের অনেক ধন্যবাদ যারা জয়েন করেছেন বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমি জানি যে অনেক ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় থেকে অনেকে জয়েন করেছেন, এবং আমরা আশা করব যে আপনাদের সাথে আমাদের নীতি গবেষণা কেন্দ্রের এই গ্রুপের এই টিমের নানাভাবে যোগাযোগ থাকবে। তো আমি এখন কনক্লুডিং রিমার্কসের জন্য ডক্টর শাকিল আহমেদকে অনুরোধ করছি। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে চমৎকার একটা রিসার্চ নিয়ে আলোচনা করার জন্য। আমরা এই পর্যায়ে আলোচনা করতে পারি যে আমরা কিভাবে ভবিষ্যতে এগোতে পারি সে বিষয়গুলো নিয়ে। এবং বিশেষ করে যারা আজকে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা, যারা রিসার্চ নিয়ে চমৎকার সমস্ত
আগ্রহ দেখিয়েছেন। আর তাদেরকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আপনারা এর মধ্যে হয়তো শুনেছেন যে নীতি গবেষণা আহ, যে কেন্দ্র সেইটা আহ, আমরা ন্যাশনাল পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক সেমিনার করি এবং বাংলাদেশি গভর্নমেন্টের বিভিন্ন পলিসি চেঞ্জের বিষয়ে আমরা চেষ্টা করি। এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান। তো আমরা যেটা আহ, বলতে চাই যে আপনারা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, তারা যদি গ্রুপ করেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখেন, হতে পারে যে আমরা ভবিষ্যতে আপনাদের কাছে চলে গেলাম। ফর এক্সাম্পল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা কেউ থাকেন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং, বা প্রাইভেট ইউনিভার্সিটি যে কোনো জায়গায়, তখন আমরা এই যারা প্যানেলিস্ট আছেন আর অনেককে নিয়ে আপনাদের কাছে চলে গেলাম। আবার এমনও হতে পারে ভবিষ্যতে আপনার এই গ্রুপগুলোর মধ্যে দিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখলেন এবং আমরা আরো অনেকগুলো প্রোগ্রাম করলাম। ফর এক্সাম্পল, এমন হতে পারে সাইটেশন নিয়ে আমরা একটা প্রোগ্রাম করলাম, যে কিভাবে রেফারেন্সিং করতে হয়, কিভাবে সাইটেশন করতে হয়, বডি সাইটেশন কিরকম, বিবলিওগ্রাফিক সাইটেশন কিরকম, ইত্যাদি নিয়ে আমরা অনেকগুলো প্রোগ্রাম করতে পারি। আমরা ওয়েবসাইটে এরকম একটা ব্যবস্থা রাখবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা গ্রুপ ফর্ম করবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে এবং আমরাও তাদের সাথে যোগাযোগ রাখবো। ফলে এক একটা বিশ্ববিদ্যালয় এক একটা ইউনিট হতে পারে। তো আপনারা 5 জন 10 জন যাই হন না কেন, আপনারা একসাথে হন এবং আমাদের নীতি গবেষণা কেন্দ্রের সাথে আপনারা যোগাযোগ রাখেন। ভবিষ্যতে আরো অনেকগুলো প্রোগ্রাম আমাদের সাথে আমাদের করবার ইচ্ছা আছে। আমরা সেই বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্যানেলিস্ট ছিলেন, আহ এবং আজকে যে সমন্বয়কারী ছিলেন প্রফেসর তৌফিক হক, তিনি চমৎকার করে অনুষ্ঠানটা উপস্থাপনা করেছেন এবং প্যানেলিস্টের উত্তর দিয়েছেন। এবং আপনারা আরো যারা আছেন এখানে, যারা উপস্থিত ছিলেন, তারা চমৎকার চমৎকার প্রশ্ন করে এটাকে প্রাণবন্ত করে করে তুলে তুলেছেন। আপনাদের সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম। জি। আমি আবার সবশেষে একটু, আপনারা কয়েকটা প্রশ্ন করেছেন, আপনারা যারা পার্টিসিপেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করেছেন তাদের কাছে আমরা স্লাইড গুলো পৌঁছে দিব আপনাদের এটা নিয়ে, এবং আপনারা অনেকে রেকর্ডিংটা চেয়েছেন। আমি শিওর না টেকনিক্যালি রেকর্ডিংটা এটা কিভাবে, এটা হয়তো আমাদের ওয়েবসাইটে থাকতে পারে, আমি হয়তো আমাদের টেকনিক্যাল টিম বলতে পারবে। আর যে পিপিটি গুলো প্রেজেন্ট হয়েছে এবং আমাদের প্যানেলিস্টদের ইমেল অ্যাড্রেস বা ওনাদের লিঙ্কডইন প্রোফাইল বা যেগুলো আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন, এগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। আপনারা আপনাদের ইমেলের দিকে নজর রাখবেন, আপনারা এটা পেয়ে যাবেন। আর যেটা বললাম, দয়া করে অ্যাসেসমেন্টটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে দিলে আমরা আপনাদের জন্য ই সার্টিফিকেট ইস্যু করব। উইথ দ্যাট নোট, আমরা আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমাদের এই প্রথম রিসার্চ ওয়েবিনারে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম এবং শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।